আমি ইহসানুল হক ফয়সাল বলছি। আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। ওকে। তো আমার শুনি আপনার ঘটনা। ঘটনাটা বেসিক্যালি আমার বাড়ি কেন্দ্রিক। আমার ঘটনাটা শুরু হয় 2013 সালে। জি। তো 2013 সালে আপনার আহ, 1 ফেব্রুয়ারির পরে আমার মামার বিয়ে থাকে। তো বিয়েতে আমরা সবাই পার্টিসিপেট করি। তো বিয়ে থেকে আসার পরে পরের দিন আমার বাবার একটা কাজ থাকে ঢাকাতে পয়লা বৈশাখের পরে। তো তিনি আসেন। তো প্রতিমধ্যে তার আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না। তো আমরা সবাই কনফিউজ থাকি তাকে নিয়ে। তো সবাই ধারণা করি হয়তো তিনি ব্যবসায়ী মানুষ, হয়তো তিনি কোনো সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হতে পারেন, বা ট্রেন বা বাসে মলম পার্টি বা অন্য যে কোনো সমস্যা হতে পারে। তো এটার পরে যেটা হয়, তো বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। তো আমরা আমার এক চাচা আছেন যিনি আলেম। তো তিনি আমাকে বলেন যে তুমি একটা কাজ করতে পারো, যেটা আমার চেনা একজন হুজুর আছে, তিনি হারিয়ে যাওয়া মানুষের খোঁজ দিতে পারেন। আচ্ছা। তো তার কথা মতো তার সাথে যাওয়া হয়, যেহেতু বাড়ির আর সবার পরিস্থিতি খারাপ ছিল, যেহেতু বাবা মিসিং ছিল। তো আমি তার সাথে যাই। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমি ছোট ছিলাম, যেন আমি অত কিছু বুঝিনি। তো তার সাথে যাই, যাওয়ার পরে আমার ধারণাটা একটু পাল্টে যায়। তিনি আসলে যেমন আমরা ধারণা করি আলেম বা হুজুর তেমন না, আহ, স্বাভাবিক একটা মানুষ। তো আমাদের ডাক পড়ে সবার শেষে। তো সেখানে যাওয়ার পরে বাবার একটা ছবি দেখতে চায়, তারপরে আমার দাদার নাম জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করার পরে সবকিছু পরে তিনি বলেন যে তোমার বাবা বেঁচে আছে এবং আশেপাশেই আছে, তার এখন অচেতন অবস্থায় আছে। তিনি মানে যদি জ্ঞান ফিরে পান তারপরে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা। তো এরপরে তিনি একটা কাগজ বের করেন। তো কাগজে তিনি লাল কালিতে কিছু লেখেন, আরবিতে লিখে বলেন যে এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমাদের বাসায় যে ঘরে মানুষ খুব কম যায় এবং যে ঘরে একটু আলো কম আসে সেই ঘরে এটা রেখে দেবে, এবং তোমার বাবাকে পাওয়ার পরপরই এটা হয় নদীতে নয় মাটিতে পুঁতে ফেলবে। তো তার কথা মতো চলে আসে, এবং আসার সময় তিনি বলেন যে 1 কেজি লবণ আহ, গরিব মানুষের মাঝে বিলিয়ে দিও। তিনি কোনো টাকা পয়সা নেন না। তো তার কথা মতোই কাজ হয়। এখন আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, ঠিক আমরা তার কয়েকদিনের মধ্যেই বাবা ট্রেস পাই, এবং ঠিক তার কথা মতোই বাবা অজ্ঞান থাকেন। তাকে মলম পার্টি ধরে। তো বাবা প্রচন্ড অসুস্থ ছিলেন। আমরা বাবাকে পরপর প্রচন্ড খুশি, আর কোনো কিছু মনে থাকে না। তো এভাবে যাচ্ছিল, বাবা অসুস্থ, বাবাকে প্রচুর ক্লোরোফর্ম শোকানো হয়, তার সুস্থ হতে অনেক সময় লাগে। তো এরকম করতে করতে তখন প্রচন্ড গরম তার কয়েক মাস পরে। তো আহ, একদিন নোটিস করি যে আমার বাবা মা সবাই ভয় পাচ্ছে। তো হুজুরকে আনবেন। তো বলা হলো কেন হুজুরকে আনবেন। তো আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, আমাকে কেউ আসলে ওইভাবে বলছে না যে আমি ভয় পাবো, আমার পড়াশোনার ক্ষতি হবে। তো আহ, আমি বললাম যে কি সমস্যা আমাকে বলো। তো আমার মা যেটা বলেন যে নিচতলায় আমার দোতলায় আমার আন্টিরা থাকে। তো তারা নোটিস করে যে আমার বাসা থেকে মধ্যরাতে শিল নোড়ার আওয়াজ হয় এবং পাতা ঝাড়ু দেওয়ার আওয়াজ হয়। যেহেতু আমাদের গ্রাম এলাকা, আমাদের ওখানে প্রচুর গাছগাছালি আছে এবং ছাদের উপরও অনেক গাছ আছে। তো আমরা তাদের বলি হ্যাঁ অনেক সময় আমরা এরকম করি। আসলে আমরা জানি যে কি হচ্ছে, আসলে তারা ভয় পাবে জন্য আসলে সেভাবে বলা হয়নি। তো এরকম করে ঠিক করা হয় যে আমি হুজুরের কাছে যাব, যেহেতু বাবা তখনও খুব অসুস্থ ছিল, বাড়িতে আর কেউ তেমন ছিল না। তো আমি পাশে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে যাই। তো তিনি সবকিছু শোনার পরে বলেন যে দেখো, তোমাকে যে কাগজটা দেওয়া হয়েছিল তুমি কি সেটা ফেলেছো? আমি তো বলি না, আমার তো এখনো খেয়াল নেই যে সেটা আমি ফেলেছি, যেহেতু বাবাকে পাওয়ার পরে আসলে সেই ধরনের কোনো কনসেন্ট্রেট ছিল না, সব কনসেন্ট্রেট ছিল বাবাকে নিয়ে। তো তিনি বলেন আসলে যেটা করছো সেটা ঠিক করোনি, আসলে এটা ব্ল্যাক ম্যাজিক, আসলে এইভাবে কোনো কিছু করতে হয় না, আসলে যেটা করবে সেটা আল্লাহ মালিক। কিন্তু তুমি যেটা করছো এখন ছোট মানুষ, কিছু করার নেই। তো তিনি আমাকে একটা প্রসিজিওর শিখিয়ে দেন, যেটা আসলে ডান হাতে শাহাদত আঙ্গুল দিয়ে করতে হতো। তিনি আমাকে 3 দিন করতে বলেন। আচ্ছা। তো আমি করি। যেহেতু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে ছিল, আমার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো আমি রাত জেগেই পড়াশোনা করতাম। তো তখন প্রসিজারটা খুব একটা বড় ছিল না। আহ, আঙ্গুল দিয়ে একটা প্রসিজার করতে হতো, শাহাদাত আঙ্গুল দিয়ে। তো আমি প্রথম 2 দিন খুব ভালোভাবেই করি এবং নোটিস করি যে আস্তে আস্তে সমস্যাটা কমছে। আসলে ছাদে ওইভাবে শব্দও পাওয়া যায় না বা শিলনোড়ার আওয়াজও পাওয়া যায় না। তো যেটা হয় আর কি, তৃতীয় দিন আমি ওই দিন পড়ার চাপ বেশি থাকে, আমি অত খেয়াল করি না, কারণ সমস্যাটা অনেকাংশে কমে গিয়েছিল। তো যেটা হয়
আমি তৃতীয় দিন যখন ঘুমাবো তখন আমার খেয়াল হয় যে আজকেও তো প্রসিডিউরটা করতে হবে। তো যখন আমি প্রসিডিউরটা করতে যাই, ঠিক প্রসিডিউরটা আসলে করতে হতো বাড়ির চারদিকে 4 কোণায় আঙ্গুল দিয়ে ইশারা করে করে করতে হতো। তো লাস্ট মোমেন্টে যেটা হয়, আমি যেহেতু বালিশে শুয়েছিলাম তখন বিদ্যুৎও ছিল না। তো একটা কেউ এখন কে সেটা বলতে পারবো না। আমাকে প্রচন্ড জোরে বালিশে চাপ দিয়ে ধরে এবং আমি কোনো কথা বলতে পারছি না। আমার সব সেন্স আছে, আমি সব আমার অনুভূতি হচ্ছে, কারণ তখন প্রচন্ড গরম ছিল, আমি ঘামতেছিলাম। আসলে কথাও বলতে পারতেছিলাম না, আমার মুখটা হাঁ করা ছিল। তো আমি যখন কোনো উপায় দেখতে পাচ্ছি না, আমি তখন দোয়া দরুদ পড়তেছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আমার প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আওয়াজ করতে পারতেছিলাম না, কারণ আমার মুখটা অনেকাংশে বালির মধ্যে ঢোকানো, মানে বালিশে ঢোকানো হয়ে গেছিল। তো যেটা হয় আরকি, আমার অ্যালার্ম দেওয়ার জন্য আমি আমার আম্মার ফোনটা রাখি। তো ফরচুনেটলি স্পিড ডায়ালে আমার বাবার নাম্বার ছিল। আমি কোনমতে আ অনেকটা দিশেহারার মতোই স্পিড ডায়ালে চাপ দেই। তারপরে স্পিড ডায়াল আসলে আব্বুর ফোনে যায়। আব্বুর ফোনে যায়, তো তারা দুজনই দৌড় দিয়ে আসেন। কারণ তারা জানেন যে বাসার সমস্যা হচ্ছে, আমার কিছু হতে পারে। যেহেতু আমি রাত জেগে পড়ছি আর আমি কাজগুলা করছি। তো আসার পরে তারা দেখেন যে আমার এই অবস্থা, আমার ঘাড় একদম বাঁকা হয়ে গেছে এবং আমি কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে লালা পড়ছে। তো তারাও ভয় পান। ভয় পাওয়ার পরে হুজুরকে ডাকা হয়। হুজুর পরে দোয়া-দরুদ পড়ে দেন, কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয় না। তারপর থেকে তবে একটা সমস্যা হতো যে প্রত্যেক বছর আমার বাবা একটা নির্দিষ্ট সময়ে একটু অ্যাবনরমাল আচরণ করতেন। আচ্ছা। হয়তো দেখা যেত তিনি একা, একা কোনো ঘরে একা একাই নামাজ পড়ছেন, কারো সাথে কথা বলছেন না, আবার কখনো বেশি কথা বলছেন, আবার কখনো সারারাত নামাজ পড়ছেন। তার মধ্যে একটু অ্যাবনরমাল একটা ভাব দেখা গিয়েছিল, যেটা শেষ পর্যন্ত ছিল। আ আচ্ছা। এটাই ছিল মোট ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই আমাদের কমেন্ট লিখছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনাটা প্লিজ আপনি একটু শেয়ার করবেন। ভাইয়া, আমার নাম আরেফিন আর আমি মোহাম্মদপুরে থাকি। জি। আমার আসলে এটা কোনো স্পেসিফিক ঘটনা না, কিন্তু এটা আমার কিছু একটা মানে এক্সপেরিয়েন্স, কিছু Okay. ছেঁড়া এক্সপেরিয়েন্স, যেটা আমার সাথে আমি এক্সপেরিয়েন্স করেছি 2012 সনে, জি। 2014 সনে, 2015 সনে এবং 2017 সনে। আচ্ছা। এরকম এক্সপেরিয়েন্স করেছি। তো আমার এক্সপেরিয়েন্সটা ছিল হচ্ছে যে 2012 সনে আমি এসএসসি পরীক্ষা দেই। তো তখন বেসিক্যালি আমি ছোট বয়স ছিল, একটু সম্পর্কের মধ্যে চলে গেছিলাম। তো আমি দেখতাম যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। আমি অনেক ট্রাই করতাম, ভালো যাচ্ছিল না। আমার পড়াশোনাতেও একটু সমস্যা শুরু হয়েছিল ওই সময়টায়। আমি বরাবর মানে ভালো স্টুডেন্ট ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু হঠাৎ করে আমার পড়াশোনায় মন বসতো না এবং আমার ফ্যামিলিতেও একটু প্রবলেম দেখা যায়। আচ্ছা। এবং হঠাৎ করে আমার অনেক জ্বর, প্রচন্ড জ্বর। এটা মানে ঠিকই হচ্ছিল না, প্রায় 2-2.5 মাস ধরে জ্বর ছিল 2012 সনে, এটা আফটার এসএসসি। এবং তখন হঠাৎ একদিন আমি আমার বালিশের নিচে একটা তাবিজ পাই, বালিশের যে কাভারের নিচে একটা তাবিজ পাই। ওই তাবিজটা পাই, তারপরে আমি তো ভয় পেয়ে, আমি কিছু জানতামই না জিনিস। কেমন ছিল তাবিজটা দেখতে? তাবিজটা নর্মালি একটা তাবিজ, আচ্ছা। নর্মাল একটা তাবিজ, একটা কালো সুতা দিয়ে বাঁধে, এরকম একটা তাবিজ। এটার পরে আমি জিনিসটা আমার বাসার মেয়েটিকে জানাই, আমাদের একজন খালা আছেন, ওনাকে জানাই দেন, আমি আমার মাকে জানাই। এবং তারপরে আমার মা আরো মানে খোঁজা শুরু করেছিল যে বাসায় কি পাওয়া যায়। পরে বারান্দা থেকে প্রায় 3-4টা তাবিজ একসাথে পাওয়া গেছে, পিছনের বারান্দা থেকে। এবং আমাদের যে বাথরুম ছিল, সেই বাথরুমের জানালা ছিল ছোট একটা, ওই জানালার মধ্যে আবার তাবিজ পাওয়া গেছে। এরপরে আমি মানে আমার মানে ওই সময়টায় আমি আসলে আমার আম্মু এই জিনিসগুলা হঠাৎ করে দেখলো, দেখার পরে ওই জিনিসটা আমার মাত্র শুরু হয়েছিল জিনিসটা, আমি অনেক উল্টা পাল্টা নাকি ভাবে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম। আমার আম্মুর ভাষ্য, আমি করতাম কি, মানে আমি যাতা ভাবে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি, আমি বাসাতে ওভাবে কথা বলতাম। হয়তো ওভাবে ভদ্রতা থাকতো না আমার মধ্যে, একটা অ্যারোগেন্স থাকতো। তারপরে আমি একটা সময় আমার আম্মু বলে যে তুই এরকম কি করছিস? আমি বললাম কি করছি? ওরা বলে যে তুই ঘুরছিস কেন? তোর রুমের মধ্যে আমি ঘুরছিলাম, মানে পাইচারি করছিলেন? হ্যাঁ, পাইচারি মানে মানে কেমন করে জানি, মানে মনে হচ্ছিল, আমি বললাম যে ঘুরছি, মানে এভাবে রাউন্ড হয়ে ঘুরছিলাম আর কি অ্যাকচুয়ালি।
তারপরে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। আচ্ছা। তারপরে একদিন হঠাৎ করে আমি একটা ছবি আঁকি হুম, এবং আমার ঠিক খেয়াল থাকে না আমি ছবি আঁকি। ছবি আঁকার অভ্যাস আমার নাই। হুম, ছোটবেলায় আঁকতাম কিন্তু অনেকদিন আঁকি না। কিন্তু ছবিটা আমি আঁকি হচ্ছে মার্কার দিয়ে। হুম। অনেক হিজিবিজি ছবি আঁকি। মানে আচ্ছা। কোনো স্পেসিফিক কিছু না। কোনো মিনিং নাই সেটা? মিনিং নাই। আচ্ছা। আমার ফ্রেন্ড ছিল একজন, আমি নামটা বলতে পারছি না। কিন্তু সে আমার বাসায় আসার পরে যখন দেখে ছবিটা, অনেকক্ষণ তাকায় থাকার পরে আমাকে বলে যে, "আরিফিন, ছবিটা দেখে মনে হইতেছে যে একটা ডেভিল বা শয়তান হুম, হুম, হুম। ভেঙচি কাটতেছে। এরকম একটা ছবি আরকি আমি এঁকেছিলাম ওই আপনি সময়টা। জাস্ট ওটা কোনো কিছু ভেবেও আঁকেননি? কিছু ভেবে আঁকি নাই। জাস্ট নরমালি আমি র‍্যান্ডম একটা ছবি আঁকি। ছবি না মানে হিজিবিজি নকশা। হুম, নকশা আরকি আঁকছি। তারপরে হচ্ছে এরপরে হঠাৎ করে আমার যখন আমার জ্বর ছিল, ওই সময়টায় আমার মুখ দিয়ে মানে লালা-টালা বের হইছিল। হুম, এটা ছিল আমার সাথে ১ম ঘটনা। হুম, তো সেকেন্ড টাইম এরকম করে আমার আ বাসার মেইড তাবিজ পেয়েছিল। হুম। তো তারপরে জিনিসটা একই রকমের তাবিজ দেখতে? ওই তাবিজটা আমি দেখিনি। ওইটা আমার আচ্ছা। বাসার মেইড দেখেছিল হুম, আরকি। এটা দেখেছিল তারপর ওটা প্রবাবলি 2015 এ হুম, হুম, প্রবাবলি। আচ্ছা, তারপরে আস্তে, আস্তে আমি জিনিসটা জানা শুরু করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন আমার আম্মুর সাথে আমি একদিন কথা বলি জিনিসটা নিয়ে। একদিন যে, "আম্মু এরকম তো আমার সাথে হইছিল। তো এগুলা কি? আমি তো এগুলো বিলিভ করি না।" তো তখন আম্মু আমাকে হঠাৎ করে বলল যে, "আসলে এই জিনিসগুলা কখনো বলা হয় নাই তোমাকে। কিন্তু এরকম জিনিস রাসূল পাকের সাথেও হয়েছিল আমাদের।" হুম। এবং মানে সূরা ব্ল্যাক নাস, সূরা ম্যাজিক এর ফালাক, কথা হ্যাঁ, বলছেন সূরা উনি। নাস, সূরা ফালাক এভাবে আসছিল। তো আম্মু তখন আমাকে বলে যে, "অ্যা তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাবো।" তো এরকম আরকি। তো হুজুরের কাছে আমি যাই এবং ওখানে গিয়ে আমি এরকম আসলে আগে কখনো দেখি নাই। হুম, হুম, আমি ওখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি আমার পড়াশোনা খারাপ হচ্ছিল। হুম, হুম, 2017 এর দিকে হুম, আমার পড়াশোনা খারাপ হচ্ছিল। মানে সবকিছুর দিকে আমি একটু মানে ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম। হুম। রুমের মধ্যে থাকতাম, কিরকম থাকতাম, এরকম আরকি। তো তখন হঠাৎ করে আমি হুজুরের কাছে যাই এবং দেখি যে ওখানে আয়না পড়াচ্ছে। আচ্ছা। তো আ আ আয়না পড়ার ব্যাপারটা আমি আসলে জানতাম না ভাইয়া। তো তখন আরকি আয়না পড়ল এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ব্যাপারে মানে আমি মানে বলে দিচ্ছে সব। আচ্ছা। এবং যে জিনিসগুলো মানে টোটালি অথেন্টিক আমার নিজের ব্যাপারে বলে দিচ্ছে। হুম, হুম, এবং আ তারপরে বলে দিচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কে করেছে। নাম বলে নাই কিন্তু একটা মানুষের হুম, হুম। আকৃতি টাইপের একটা কথা বলেছে যে এরকম কেউ করেছে। তো তখন বোঝা গেল যে এটা কে করেছে। আমার কোন একটা রিলেটিভ। কিন্তু মানে এরকম আরকি ঘটনা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ংকর ঘটনাটা সেটা আমি আমরা শুনতে চাই। বলতে চাচ্ছি। বলেন। এটা এই ঘটনাটা ভেরি রিসেন্ট এবং হুম, এটা হুম। গত ১ বছরের মধ্যে মানে আচ্ছা। ৮ মাস হবে হয়তোবা। হুম, হুম। এই ঘটনাটা হয় এবং আ এই ঘটনাটা হচ্ছে 2017 এর লাস্টের দিকে। হ্যাঁ, অক্টোবরের দিকে সম্ভবত। আচ্ছা। তো ওই সময়টায় হঠাৎ করে আমার সবকিছু খারাপ যাচ্ছিল। আচ্ছা। তারপরে আমার আম্মুকে আমি বললাম যে, "আম্মু আমার তো মানে আবার সবকিছুতে মানে পড়াশোনায় খারাপ যাচ্ছে। আমি মানে পড়াশোনায় খুবই গ্রেড অনেক কমে গিয়েছিল আমার ডি, হুম, তারপর সি এর উপরে উঠছিল না। তারপরে অসুস্থ থাকতাম। হ্যাঁ, শরীর অনেক উইক লাগতো। হুম, হুম। আমি সারাদিন ঘুমাতাম। সারাদিন ঘুমাতাম, শরীরটা উইক লাগতো। তারপর আম্মু আমাকে বলল যে, "আচ্ছা তুই কি যাবি ওই জায়গাটায় আবার?" তো আমি বললাম যে, "আম্মু আমি যেতে চাচ্ছি না।" কিন্তু পরে আমার আম্মু বলল যে, "একটু চল দেখি কি অবস্থা।" তো ওখানে যাওয়ার পর মানে আসলে আমার আম্মু আমাকে দেখেই মানে ভয় পেয়ে গেছিল যে আমার চোখের নিচে সবসময় কালি থাকতো। মানে কেমন জানি একটা মানে মানে আপনি পাগল একটা সুস্থ ছিলেন সুস্থ না। ছিলাম না এবং উইক অনেক উইক এবং সারাদিন শুয়ে থাকতাম এবং অনেক ঘুমাতাম। এত ঘুমাতাম যে আমার প্রায় ১৪-১৫ ঘন্টা আমি ঘুমাতাম। এবং ঘুমের পরেও নিশ্চয়ই ওই টায়ার্ডই থাকতেন টায়ার্ডই মনের করে। থাকতাম এবং হুম। শরীর ভালো লাগতো না। এবং তারপরে আমি ডাক্তারও দেখিয়েছিলাম, নিউট্রিশনিস্ট। তারপরেও জিনিসটা না ওভাবে ভালো হচ্ছিল না। আমি মনে করছিলাম জিনিসটা আমার অভ্যাস হয়তো। আমি চেষ্টা করতেছিলাম ঠিক হওয়ার কিন্তু তারপরেও ঠিক হচ্ছিল না। যখন আমি হুজুরের কাছে যাই, উনি একজন মহিলা হুজুর। আমি নাম বলতে চাচ্ছি না না, কিন্তু দরকার নাই। আচ্ছা। একেবারেই দরকার তো নাই। উনি আসলে আমাকে দেখে উনি আমার হাতটা ধরে বলেছে যে, "বাবা তুমি তো" উনি অনেক মুরুব্বি। উনি বলেছে যে, "বাবা তুমি একটু সমস্যায় পড়ে গেছো। তো তোমার আসলে তুমি কি হয়েছে তোমার?" তো তখন আমি উনাকে বললাম যে আমি কি এক্সপেরিয়েন্স করেছি। এক্সপেরিয়েন্স গুলা বলি। ফার্স্ট এক্সপেরিয়েন্স হচ্ছে আমার খাটে হঠাৎ একদিন আমি দেখি যে আমি জানালা ধরে ঝুলে আছি।
হুম। মাঝরাতে 3টার দিকে, জানালা ধরে ঝুলে নেই, মানে জানালাটা ধরে আছি, মুখটা একদম জানালার কাছে। ঠিক তখনই আমি ভয় পেয়ে যাই এবং আমি শুয়ে পড়ি এবং আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি শেষ যখন হয়, ঠিক তার শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একটা নিঃশ্বাস শুনি, মনে হচ্ছিল একটা খুবই গম্ভীর গাম্ভীর্য একটা নিঃশ্বাস, এরকম একটা নিঃশ্বাস হচ্ছিল অনেক। তো নিঃশ্বাসটা শোনার পরে মানে আমি খুব দ্রুত আয়াতুল কুরসিটা পড়ি। যখনই পড়া শেষ হয় তখনই মানে ওই নিঃশ্বাসটা থেমে যায়। এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা। সেকেন্ড এক্সপিরিয়েন্স দেখি যে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখি। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখি এবং মানুষ মারা যাচ্ছে, আপন মানুষ মারা যাচ্ছে বা পর মানুষ মারা যাচ্ছে, এরকম স্বপ্ন দেখি। আরেকটা স্বপ্ন দেখেছিলাম আমি, সাপ বেজিকে খাচ্ছে, বেজি সাপকে খাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখি। স্বপ্নটার আমি খুব জানতে চাচ্ছিলাম যে স্বপ্নটার Meaningটা কি? মিনিংটা কি, কিন্তু আমি কখনো জানার চেষ্টা করি নাই, কারণ চেষ্টা করলে আমি মানে হয়তো ভয় পেয়ে যাবো। আমি অত একটা প্রায়োরিটি দেই না এই জিনিসটাকে। প্রায়োরিটি দিয়েছেন, ভয় জানাননি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। তো তারপরে তারপরে আরো কাহিনী আছে। আরেকদিন যেটা হয়, আমার খাট কেঁপে উঠেছিল। খাট কেঁপে ওঠার পরে আমি ওই দিন আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আপনি রুমে একা ছিলেন? আমি রুমে একা থাকতাম ওই সময়টা। আমার আব্বু আর আম্মু আর একটা রুমে থাকতো। তো আমার ভাই বোন হঠাৎ করে দেশের বাইরে চলে যায়, এজন্য আমার একটা রুম ফাঁকা ছিল। তো পরে আমি আমার মাকে বললাম যে আম্মু তুমি কি আমার সাথে ঘুমাবা রাতের বেলা? তো এরকম আম্মু আমার সাথে 2 দিন ঘুমায়। হঠাৎ একদিন আমি আম্মুর সাথে ঘুমায় আছি, ঠিক আমার পিছনে একটা রটেন একটা আড়ষ্ট টাইপের একটা হাত। হ্যাঁ, মনে হচ্ছিল যে মাছের আঁশ সেখানে লেগে আছে। কেমন যেন একটু স্মেলও পাচ্ছিলাম আমি। আমি জানি না স্বপ্নের মধ্যে স্মেল পাই কিনা, কিন্তু আমার এই ঘাড়ের এখানে মানে খুব শক্ত করে ধরে, ঘাড়ের পিছন দিকটায়। হ্যাঁ, মানে ঘাড়ের পিছন দিকটা গলাটা একটু ধরে আর কি। ঘাড় থেকে এসে মানে কান থেকে আসে, এসে গলাটা ধরে। এটা হওয়ার পরে আমি মানে একটু শাউট করে উঠি, হঠাৎ করে একটা মানে চিৎকার করে উঠি এবং আম্মু তার হাত আমার মাথার মধ্যে দেয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ওই দিন। এবং ওই সময়টায় আমার বাসায় যিনি খালা, আমার মেয়ে, উনি 15 বছর ধরে আমার বাসায় আছে, সে নাকি সে হঠাৎ একদিন আমাকে বলল যে সে নাকি ছাদের মধ্যে সে আমাকে দেখছে এবং যেই রাতে আমার গলা চেপে ধরে তার আগের রাতে নাকি সে আমাকেই দেখছে মাঝরাতে। অথচ তার আগের রাতেও আমি আমার আম্মুর সাথে শুয়েছিলাম এবং সে আমাকে দেখছে এবং আমি নাকি তাকায় ছিলাম তার দিকে, একভাবে তাকায় ছিলাম, এরকম দেখছে। আর ছাদে একদিন দেখে যে আমি মাঝরাতে না, ওটা হচ্ছে রাত 11টার দিকে। আচ্ছা। 11টার দিকে, কিন্তু নিচে এসে দেখে আমি কম্পিউটারে বসে আছি। তো আমার কাছে জিনিসটা হাস্যকর লাগছিল, কিন্তু আমি যখন হুজুরের কাছে গেলাম তখন হুজুর বলল যে বাবা তোমাকে এমন কিছু করা হচ্ছে, আমি প্রবাবলি জিনিসটা বান মারে এবং ক্ষতি কি জানি থাকে। পরে বলেছে যে তোমার যেটা করেছে, তোমার ছবি টবি আঁকায় কুকুর টুকুরকে খাওয়াইছে, তারপরে নাকি তোমাকে ইয়া করছে, তোমাকে এমন একটা ক্ষতি দিয়ে দিছে যে তুমি আস্তে আস্তে নেশাগ্রস্তের মতো উইক হয়ে যাবা এবং আস্তে আস্তে মারা যাবা। এবং তোমার যেন কোনো ভালো কিছু তুমি লাইফে গেইন করতে না পারো, তোমার সবসময় একটা বাধা থাকবে এবং তোমার কোনো কিছু ভালো যাবে না, এরকম একটা তোমাকে আস্তে আস্তে মেরে ফেলবে। তো এই জিনিসটা কে এটা আমাকে বলে নাই, কিন্তু মানে বুঝিয়ে দিয়েছিল যে কে হতে পারে। তো এই জিনিসটা তারপর বলেছে যে আমি যে বাসাটা থাকতাম সেই বাসাটার সামনে একটা বড় উঠান ছিল, অনেক গাছপালা ছিল, উপরে ছাদ ছিল, 3 তলা, অনেক পুরানো একটা বাসা আদাবরে। তো সেই বাসাটায় এই কাহিনীগুলা হয় আর কি। হুজুর শুনে তারপরে আমাকে বলেছে যে সবচেয়ে ভালো হয় বাবা যদি তুমি তোমার বাসাটা বন্ধক দিয়ে দাও, তারপরে কারণ জিনিসটা যেটা এক্সেস হচ্ছে, এবং পরে ওনার লোকজন পাঠায়, পরে আমি বাসাটা বন্ধক দিয়ে দিই এবং আমাকে কয়েকটা প্রসিডিওর দেয়, যেমন কিছু তেল আছে যে জিনিসটা মাথায়, কানে, নাভিতে, গলায়, এসব জায়গায় দিতে হবে, এবং কিছু পানি, ওই পানি গোসল করে খেতে হবে, তারপর ওই পানি ঘরে ছিটাই দিতে হবে। এরকম কিছু প্রসিডিওর আমার আমাকে জানায় দেয়। তো এই ঘটনাগুলো আমি ফেস করি এবং আমি এটার পার্মানেন্ট সলিউশন চাই। আমি জাস্ট এটার পার্মানেন্ট সলিউশন চাই ভাই। আমি এখনো কি তার মানে পার্মানেন্ট সলিউশন আপনি পাননি? না, আমার প্রচন্ড রাগ। আমার এত রাগ হয় ওই সময়টা, আমি এত উল্টাপাল্টা বিহেভ করি যে আমি কিছু মনে করবেন না, আমি অনেক অন্যরকম হয়ে গেছিলাম ওই কিছু সময়। এরকম আমি টিভি ভেঙেছি, আমার ঘরে কয়েকটা মোবাইল ফোনও ভেঙেছি। আপনার হাত এখন আমার হাত আমি ঘুষি মেরেছি আমি দেয়ালে। আচ্ছা, এখন হাতটা ভাঙা, মানে আমার হাতটা এই যে ফ্র্যাকচার প্লাস্টার করা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা শক্ত একটা প্লাস্টার করা হচ্ছে। এটা
এটা আর কি হয়েছে। তো আমার মাঝে মাঝে এরকম আমি মেনিয়াকের মতো আচরণ করি। তো আমি আসলে এই জিনিসটা থেকে পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। বাট 95% অফ টাইম আমি অল ওকে। এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। ওকে, সো আপনি ইউর স্টিল ইন ট্রাভেল, এবং আমার মনে হয় যারা শুনছেন তাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা তারা যদি কোনো ধরনের কোনো আহ, যে আপনারা আমাকে জানতে পারেন, আমি হয়তো আমার মানে আপনার যারা অনেকে শুনছেন তারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং সলিউশন হয়তো অনেকের কাছে আছে। পুরো জিনিসটাই আপনারা শুনলেন। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা এখনই আমার সাথে আছে। আমরা যেটা করবো, এখন একটা বিরতি নিয়ে নেবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এদের ফ্যান অ্যান্ড ডু ফুর্তি। রাত 12টা বেজে 31 শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিটর ফ্যাম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং যেমন বলেছিলাম সেরকম আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং আমাদের আরো একজন আছেন আমাদের সাথে আজকে, অরুণ আছেন আমাদের সঙ্গে। আমাদের যিনি হচ্ছে তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। শুরুতে জানতে চাইবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নিশান, এসেছি মোহাম্মদপুর থেকে। জি। তো আমি যে ঘটনাটি বলবো এটি আমার আব্বুর সাথে ঘটে, আজ থেকে প্রায় 30-35 বছর আগে। ওকে। তো তখন তিনি গ্রামে থাকতেন। তো আমরা জানি যে গ্রামে যে বিলগুলো থাকে ওগুলো মানে গ্রীষ্ম অথবা হেমন্তকালে তো আপনার মানে ধান থাকে, এবং বর্ষাকালে এবং সেটা পানির ভরপুর হয়ে যায়। তো আহ, জি, আপনি বলুন, অসুবিধা নাই, আপনি বলেন। আমি তো এমনই এক রাতে আব্বু মানে ওই বিলের পাশে দিয়ে তো বাড়ি ফিরছিলেন। তো তো উনি দূর থেকে দেখতে পেলেন যে বিলের মাঝখানে একটা আগুনের শিখা জ্বলছে। তো উনি ভাবলেন যে এত রাতে মানে কে ওখানে, ভাবলেন যে হয়তো ওকে মাছ ধরতে আসছে, হয়তো মানে কোনো কুন্ডলি লাইক জ্বলতেছে হোয়াটএভার। তো কিন্তু উনি যত কাছে গেলেন দেখতে পেলেন যে না, আসলে ওখানে কেউ ছিল না, কোনো নৌকা অথবা কোনো মানুষের চিহ্ন ছিল না, জাস্ট একটা আগুনের শিখা ওই বিলের মাঝখানে, যে পানির মাঝখানে মানে আপনার ভাসতেছে, জ্বলতেছে কয়েক ফুট উপরে। তো উনি বুঝতে পারলেন যে জিনিসগুলো যে এটা ইটস নট নর্মাল, ইটস প্যারানর্মাল। তো আনফরচুনেটলি তো ওনাকে ওই বিলের পাশে রাস্তা ধরে পাশে যেতে হতো। তো উনি যত এগোচ্ছিলেন তো উনি দেখছিলেন যে বিলের মাঝখান থেকে আগুনের শিখাটা ওনার পাশেই সাইড দিয়ে মানে মানে যাচ্ছিল। উনি পাস করছিলেন এবং আগুনের শিখাটা পাস করছিল। তো আব্বু বেশ তাড়াতাড়ি এগুলেন। তো অনেক দূর ব্রিজটা ক্রস করার পর জন্য একটা গ্রামে একটা মানে বলে কানি। তো উনি কানে ধরে উঠলেন। তো উনি পিছনে ফিরে দেখলেন যে আগুনের শিখা স্টিল তাকে ফলো করছে। তো যাই হোক, তো উনি যেতে যেতে আরেকটা রাস্তা পড়ে, রাস্তার পাশে একটা জংলা। তো ওইটা স্টিল মানে এটা মানুষ খারাপ জানে, ওখানে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটে, এবং ঘটনা 30-35 বছর আগে, তখন তো আরো হরিফিক ছিল। তো যাই হোক, তো উনি যখন আনফরচুনেটলি ওখানেও ওই রাস্তার পাশে একটা তাল গাছ ছিল, এটা এখনো আছে ওইখানে নাকি, মানে এটা প্রচলিত যে ওখানে দুজন থাকে। আচ্ছা, দুজন থাকে। তো উনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো পাশে জংলা, তো হঠাৎ করে উনি যখন ওটা কাছে আসলেন দেখলেন যে পুরা জংলাটা আপনার একটা ঝড় হচ্ছে, মানে যেটা এটা নর্মাল হওয়া ছিল না, মানে এটা হওয়ার কথা ছিল না, অনেক ঝড় হচ্ছে। এবং লাইক একটা বাঁশ দিয়ে যদি আপনি পুরো একটা গাছকে বাড়ি দেন, যে আওয়াজটা হবে সেখানে লাইক ওখানে প্রতিটা গাছে এরকম আওয়াজ হচ্ছিল, লাইক বাঁশ বাড়ি দিতে পুরো জঙ্গল ক্রস করছিল এবং ঝড় হচ্ছিল। তো আব্বু তো মানে অনেকটা ভয় পেয়ে উনি অনেক মানে দৌড় পড়ে তো উনি রাস্তাটা ক্রস করলেন, তো বাড়ি ফিরলেন। আর রাসেল ভাই আরেকটা অ্যাড করার বিষয় হচ্ছে যে আমাদের বাড়ির কাছে একটা ঝিল আছে, যেটা মানে পরিত্যক্ত, ওখানে কেউ মানুষ গোসল করে না অথবা ইউজ করে না। তো ওই ঝিলে নাকি স্টিল নাও যে অনেকে দেখে যে গভীর রাত হলে একজন টাক মাথার একজন মানুষ ওনাকে ওখানে গোসল করতে দেখা যায়। এবং উনি যে মানুষ না,
এটা এটা মোটামুটি এটা ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার, কারণ ওনার আর কোনো অস্তিত্ব না। ওনাকে শুধু রাতেই দেখা যায় যে উনি বিলে মানে গোসল করেন, ডুবাডুবি করেন, আচ্ছা। এবং টাক মাথা ছোট, সাইজ থাকতে ছোট। তো এটা ছিল আমার ঘটনা। ওকে, আমরা চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে এবং তার দ্বিতীয় ঘটনাটা আমরা একটু শুনে আসি। এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন। আপনি এসছেন বাড্ডা থেকে, আমার এটা মনে আছে। আপনার ঘটনাটা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি এহসানুল হক ফয়সাল এগেইন। আমার ঘটনাটা এটা আসলে কোনো ভৌতিক ঘটনা না, আসলে এটা একটা নির্মম বাস্তবতা। তো যেটা হয় আর কি, আমার দাদা মারা যান হচ্ছে গত বছরের 3 অক্টোবর, সরি 3 আগস্ট। তো মারা যাওয়ার পর থেকে আমরা সবাই শকিং ছিলাম, কারণ আমার দাদা আমাদের বাড়ির একমাত্র তিনি কর্তা ছিলেন। তো এরপর থেকে মোটামুটি সবকিছু খুব একটা ভালো যাচ্ছিল না, সবার মধ্যে একটা মন মরা ভাব ছিল। তো আমি গত নভেম্বরের দিকে আমার পরীক্ষার সময় আমি হঠাৎ করে, আমি তেমন একটা স্বপ্ন বা এরকম কিছু দেখি না, আসলে এটা নিয়ে ভাবিও না যে স্বপ্ন। তো হঠাৎ একদিন আমি পরীক্ষার মধ্যে স্বপ্ন দেখি যে আমি আমার দাদুর ঘরে, দাদু যেখানে শোয় সেখানে আমি দেখি যে আমাকে কাফনের কাপড় দিয়ে জড়ানো হয়েছে। তো আমার পাশে একজন, বা ডান পাশে একজন, বাম পাশে একজন, এবং স্বপ্নের ভিউটা ছিল এমন যেন পিছন থেকে আমি দেখতেছি যে আমার পিছন থেকে আমার ঘাড়টা ধরে কেউ উঁচু করে আছে। তো এতটুকু। তো একজন বলছে যে তোমার সময় আর 90। তো আমার যেহেতু স্বপ্ন ওইভাবে মনে থাকে না, আসলে 90 দিন কি 90 মাস, মিনিট 90 নাকি বছর, 90 90 মিনিট, সেকেন্ড? কোনো হ্যাঁ, 90 ঠিক ছিল না। রাইট। তো যেটা হয় আর কি, যে আমি কনফিউজ ছিলাম। তো আমি ভাবি হয়তো আমার পরীক্ষা হচ্ছে, তখন আমার 3rd ইয়ার পরীক্ষা রানিং চলে। তো আমি আসলে বুঝতেছিলাম যে আমার হয়তো পরীক্ষার চাপে অনেক সময় দেখতে পারে, আমি ইগনোর করতেছিলাম। তো যেটা হয় আর কি, যে এর 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে আমি আমার আম্মার ফোন পাই যে আব্বু হঠাৎ খুব অসুস্থ, বুকে তার খুব ব্যথা। আমার বলে রাখা ভালো, আমার বাবার বয়স 55 বছর। তো আহ, তিনি খুব একটা অসুস্থ না, তার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, জাস্ট একটু হাই প্রেশার। তো এটা শোনার পর থেকে আমি কনফিউজড হই কিনা, আর আনমনে কেন যেন আমার একটা অবচেতন মন খালি স্বপ্নের কথা বারবার নাড়া দেয়, কিন্তু আমি সবসময় ইগনোর করি যে এসব স্বপ্ন কখনো সত্যি হয় না। আসলে আমি হয়তো প্রেশারে ছিলাম, যার কারণে দেখছি, আর এর সাথে কোনো সম্পর্ক হতে পারে না আসলে। তো দিন যায় দিন যায়, আসলে আমার চিন্তা বাড়ে এবং বাবার অসুখও বাড়ে। শুধু তার অন্য কোনো সমস্যা ছিল না, তার বুকে ব্যথাই ছিল। তো ঠিক আহ, এর 2.5 মাস পরে বা 2 মাস পরে তিনি প্রচন্ড অসুস্থ হন। কিন্তু আমার তখন মানে আমার অবচেতন মন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল যে এই তো 90 দিন আর সামনে, কারণ 90 তো মিনিট চলে গেছে, 90 সেকেন্ডও চলে গেছে, এখন সামনে আছে 90 দিন, অর্থাৎ 3 মাস। তো ঠিক আমি বাড়ি যাই, আমার আম্মা ফোন দেন যে বাবা খুবই অসুস্থ, তো ঢাকায় নিয়ে আসতে হবে। তো আমি আর্জেন্ট চলে আসি। তো সেটা ছিল 10 ফেব্রুয়ারি। তো আমি আসার পরে বাবাকে দেখে আমার প্রথমে খটকা লাগে, যে তার অবস্থা দেখে আমি খুবই শকড হই। তো আমার বাবা কথা বলতে পারতেছিলেন না, এবং সবাই তার সমস্যাও নির্ধারণ, ডাক্তারও সমস্যা নির্ধারণ করতে পারেন নাই যে তার কি হয়েছে। ডাক্তার তেমন কিছু বলেনও নাই, তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। তো যেটা হয় আর কি, আমি বাবাকে নিয়ে আসি, নিয়ে এসে সকালেই, রাত্রে নিয়ে এসে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তো সকালে যেটা ডাক্তার বলেন যে ওনার হার্টের কোনো অস্তিত্ব নাই, মানে উনি হার্ট ফেল করে গেছেন, আপনারা আম, দোয়া করতে থাকেন, ওনার 24 ঘন্টা ট্রিটমেন্ট চলবে, যদি উনি বাঁচে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তো তখন আমি আসলে স্বাভাবিক থাকতে পারতেছিলাম না, কারণ আমার সেই স্বপ্নের কথাও মনে হচ্ছিল, এবং মানে কেমন যেন হচ্ছিল যে বাবা হয়তো আর থাকবে না এমন। আচ্ছা। তো যেটা হচ্ছে আরেকটা বিষয়, যে আহ, আমার বাবাকে নেওয়া হয়। তো নেওয়ার পরে যেটা হয় আর কি, যে বাবা ঠিক রাত 8টার দিকে আমাকে বলেন যে বাবা তুমি কালমা পড়তে থাকো, আমার সময় আর বেশি নাই। আর আমার একজন চাচাতো ভাই আছেন, তাকে বলে যে ওকে আমার জানাজার নামাজটা পড়তে বলো। তখন আমার আরো মানে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বাবার ওই সিচুয়েশন বা আশেপাশে অনেক রোগী, পরিবেশটাই অন্যরকম ছিল, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আসলে বলতেছিলাম যে বাবা হয়তো চারিদিক থেকে ভয় পাচ্ছে, কারণ ওখানে হার্টের রোগী বেশি ভর্তি, মানুষ নার্ভাস হয়ে গেছেন নার্ভাস হয়তো। ছিলাম আমি, যে একটু পরপর রোগী মারা যাচ্ছে, তো বাবাও হয়তো ভয় পাচ্ছে। তো যেটা হয়, আমি সারাদিন আসলে তাকে সিসিউতে নেওয়া ছিল, তো তো সবাইকে ওখানে প্রবেশ করতে দেয় না, তো আমি বাইরে ছিলাম।
তো হঠাৎ করেই তাকে ডাকা হয়। তো আমার অবচেতন মনে শুধু বলতেছে যে ফয়সাল আর তো 90, তোমার তো 3 মাস হচ্ছে। আমার অবচেতন মনে শুধু এটাই বলছে। আমি যতই মনকে দাবায় রাখতে চাই কিন্তু মন দাবায় রাখতে পারতেছি না। তো বাবা খুব ভালোই ছিল। তো যেটা হয়, ডাক্তার বলেন যে এখন মোটামুটি ভালো, বিপিটাও মোটামুটি পাওয়া যাচ্ছে। তো তাকে একটু স্যুপ খাওয়ানো হয় এবং তার পোশাক পাল্টিয়ে দেওয়ার পরে আমার মা বাম পাশে, আমি ডান পাশে তার হাত ধরেছিলাম, তার হাতে ক্যানোলা লাগানো ছিল। তো আর পিছনে আমার ভাই তাকে ঘাটটা উঁচু করে ধরেছিল, হুম। ঠিক স্বপ্নে যেমন আমি ছিলাম। আমার ঘাটটা আচ্ছা। যেমন করে ধরা ছিল হুম, হুম। ঠিক তেমন, ভিউতে তেমনই থাকে। তো আমি শুধু স্বপ্নের কথা তখন ভাবতেছিলাম যে আমি তো এই সিচুয়েশনটা, আমার তো এই এটা scene দেখা, টুকু মনে এই আছে। হ্যাঁ, দৃশ্যটা যে আমার দেখা। এই দৃশ্যটা আমার দেখা, হুম, হুম। এই দৃশ্যটা দেখা যাক কেউ নেই। আমি যেমন ছিলাম, আমার বাবাকেও ডাক্তার বলতেছিল যে ওনার পানি জমতেছে, ওনাকে আর শুয়ে রাখতে যাবে না, ওনাকে একটু উঠাতে হবে, যেহেতু বিপি পাওয়া যাচ্ছে না, বিপি শুধু কমছে। তো হয়, যেটা হয়, তিনি কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই আহ, মারা যান। আসলে এটাই হচ্ছে ঘটনা, যে আমার স্বপ্ন যে কখনো বাস্তব হয় বা এই স্বপ্নের যে যে কোনো অংশ 90 এর যে ব্যাপারটা, জি 90টা জি কি মিলেছিল পরে? জি হ্যাঁ, আমি আসলে ওইভাবে তো হিসাব করে রাখিনি যখন স্বপ্নটা হুম। দেখি। তবে অ্যারাউন্ড 3 মান্থস এর মধ্যে বাবা মারা যান। তার মানে এই যে 90 জি, দিনের ব্যাপারটা একটা হিন্ট ছিল আপনার হিন্টস ছিল, স্বপ্নে, এবং হ্যাঁ। সেখান থেকে আপনি জি দেখলেন যে 90 দিনের মধ্যে আপনার সবচেয়ে বড় জি ক্ষতিটা হয়ে গেল, আপনি জি আপনার বাবাকে হারালেন। জি এবং সাথে মিলে যায় সেই আর বাস্তব, এই দুটোর সাথে মানে আমরা আমাদের আপনজনকে হারিয়ে ফেলি, আমরা ক্ষতির সম্মুখীন হই, প্রিয়জনের ওপরে এই ঝামেলাগুলো হয়, তখন আমরা আমাদের নিজেদের আটকে রাখতে পারি না। সম্পর্ক অনেক সময়ই মেলে। এবং যদি ভালো, আমি মানে দোয়াটা থাকবে এরকম যে সবার ক্ষেত্রেই, যে স্বপ্ন যদি কারো বেড়েও যায় সেটা যেন মানে ভালো জিনিসগুলো যেন মেলে, খারাপ জিনিসগুলো যেন কখনো না মেলে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে আরো একবার। তিনি বলছিলেন যে তার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তিনি স্কিপ করে গেছেন। এখন আমরা তার কাছ থেকে সেই ঘটনাগুলো একটু শুনে নিতে চাই। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আচ্ছা, আমার নাম আরিফিন, আমি মোহাম্মদপুর থেকে। আমি বলেছিলাম যে আমার সাথে বেশ কয়েকবার আর কি মানে তাবিজ, এই ঘটনাটা হয়েছিল যে হুম, ব্ল্যাক হুম। ম্যাজিক যেটা আসলে বলে আর কি, বিভিন্ন ক্ষতি লেখা থাকে। রাইট, আপনার তো ছবি আজকে আমরা তুলতে পারিনি, আপনার ছবিটা মনে হয় এখানে নাই, আমার আসলে কথা বলার কথা ছিল না, আমি সেটাই ওদের সাথে হঠাৎ এসেছিলাম করেই একদম শেষ হঠাৎ করে। মুহূর্তেই। হ্যাঁ হ্যাঁ, রাইট। জি জি। তো অ্যাকচুয়ালি আমার সাথে যেটা হয়, আমার একদিন এরকম হয়েছে যে আমার ফ্যানটা পড়ে গিয়েছিল হঠাৎ করে, এবং এটা হয় হচ্ছে ভোরের দিকে। আমি আমার মানে পাটা, আমি এভাবে শুয়েছিলাম, তো আমি অন্য পাশে, বাম পাশ থেকে ডান পাশে যখন যাব, ঠিক তখনই ফ্যানটা পড়ে। আচ্ছা। এবং পরে মানে আমার মনে হচ্ছিল যে আমার সাথে এমন কোনো ফেরেশতা আছে যে আমাকে বাঁচিয়েছে। হুম, কারণ হুম। এরকম আরো কয়েকবার আমি অ্যাক্সিডেন্ট করি, গাড়ির সামনে আমি সাইকেল নিয়ে একদম ডিরেক্ট 90 ডিগ্রি সামনে আমি এরকম অ্যাক্সিডেন্ট করেছিলাম, যে 1 সেকেন্ড পরে আমি গাড়ির উপরে, কিন্তু হুম, আমার কোনো কিছু হয় নাই। এভাবে কয়েকবার রাস্তা পার হওয়ার সময় খুবই মানে ভয়ঙ্কর একটা সিনারিওর মুখোমুখি আমি হয়েছিলাম, কিন্তু কখনো আমার সাথে কিছু হয় নাই। আচ্ছা, আরেকটা এক্সপিরিয়েন্স ছিল আমার ছাদে। আমি কেন জানি ছাদে কি জানি ছিল, আমাকে খুব টানতো। আমি আচ্ছা। সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি ছাদে চলে যেতাম, একা একাই চলে যেতাম। এবং এই জিনিসটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আদাবরে। আমার একটা বাসা ছিল, হুম, 3 তলা, সামনে উঠোন এবং ছাদে মানে অনেক পুরানো একটা বিল্ডিং, হুম, মানে বাড়ি আর কি। তো সেখানে আমি চলে যেতাম, এবং এরকম অনেক অনেক টাইমে এরকম হয়েছে যে আমার আম্মু আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করে বা এসে আমাকে চিল্লাচিল্লি করে মানে বাসায় নিয়ে গিয়েছিল। তো আর আমি নাকি খুব বিদঘুটে ভাবে হাসতাম মাঝে মাঝে, অনেকেই বলে। এবং আমি একা একা কথা বলতাম, একা একা নাকি কথা বলতাম, এবং আমি কি বলতাম আমার কোনো হুঁশ থাকতো না। হুম। এবং মাঝে মাঝে আমি মানে আমি নিজেকে উপলব্ধি করতাম এভাবে যে আমি দেয়ালে হয়তো হেলান দিয়ে শুয়ে আছি বা হেলান দিয়ে বসে আছি, হঠাৎ করে আমি মানে বিভিন্ন অকওয়ার্ড অকওয়ার্ড জায়গায় আমি নিজেকে পাইতাম। আচ্ছা। যেমন দেয়ালে বা ছাদে, যে একটা আহ, একটা সিমেন্টের একটা জায়গা ছিল ওখানে বসার মতো, বা ওখানে আমি শুয়ে আছি হঠাৎ করে। ছাদে আমি আসছিলাম, তো তারপর হঠাৎ করে আমি ঘুমায় গিয়েছি, বাট মধ্যে আমার কিছু মনে নেই। আচ্ছা। এরকম একটা ব্যাপার আর কি। তারপরে আমি নুপুরের শব্দ অনেকবার শুনেছি, হুম, এই জিনিসটা আমি শুনেছি। আর আমার কেন জানি ফিল হয় মাঝে মাঝে ভাইয়া যে
আমার সাথে কেউ একজন আছে, হুম, সে আমার ভালো চায় কি খারাপ চায় আমি জানি না, বাট আমি ফিল করি যে কিছু একটা আমার সাথে আছে, আচ্ছা। এবং এটা আমি মাঝে মাঝেই ফিল করি। অনেক সময় যখন আমি কোনো ডিসিশন নেই, তখন আমার কেন জানি, মানে আমি নিতে চাই এটা, বাট আমার কেন জানি হয়ে যায় আরেকটা। হ্যাঁ, এটা সিক্স সেন্স কিনা বলবো না, কিন্তু আমার এরকম হয়। এবং স্মেল শুনি আমি মাঝে মাঝে, হুম, হুম, সুন্দর স্মেল পাই, এটা আমি হুম, মাঝে মাঝে পাই। এবং এটা আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, তখনও পেয়েছিলাম। ঘুরতে যখন যাই, বা মাঝে মাঝে ছাদে ছাদে এমন একটা স্মেলটা পেয়েছি, রুমের মধ্যে স্মেলটা পেয়েছি। হুম, হুম। এরকম আউট অফ নোওয়্যার আমি স্মেলটা পাই, এবং ওটা খুবই আনকমন একটা স্মেল, ওকে। এবং বাট অনেক সুন্দর। আমি জানি না এটা কোত্থেকে আসে। তো এইরকম আমি আমার সাথে আর কি হয়েছিল আর কি কয়েকবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই আমাদের একটু কমেন্টে। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে আবারও ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, এবং সেই অডিও ক্লিপ শুনে আমরা আবারও নতুন অতিথিদের নিয়ে আসব। আশা করছি সেই মুহূর্ত পর্যন্ত সেই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, এবং সবাই ভিডিও ফুর্তির সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি, এটা ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি তানজিদ আহমেদ সাগর, কুয়েত থেকে বলছি। তার সরাসরি আমার ঘটনা চলে যাবে। ভাইয়া আমি আমরা কুয়েতে কাজ করি ভাইয়া, হাত ধরে কাজ বলে এটা ভাইয়া ওয়েল্ডিং এর কাজ। সেটা ভাইয়া আমরা কোম্পানির মাধ্যমে কাজ করি ভাইয়া। আমাদের ওই জায়গা থেকে ভাইয়া একটা কোম্পানির আপনার টাকা আসলে ওই জায়গায় কাজ করতে হবে। আমরা ওই জায়গায় 4 জন লোক যাই, যাওয়ার পর ভাইয়া মোটামুটি কাজ শুরু করি। 1 সপ্তাহ ভাইয়া খুব ভালো আমরা কাজ করি। করার পর ভাইয়া কাজ প্রায় অর্ধেকের মতন হয়ে যায়। হয়ে যাওয়ার পর ভাইয়া আমরা যে কাজ করি, হয়তো একজন বললো যে যে আমি কোম্পানিতে যাব, আর কিছু টাকা পাঠানো যেটা আমি বাড়িতে কোম্পানি থেকে টাকা নিয়ে বাড়ি পাঠাবো। ও ভাই গেল, আমরা 3 জন আছি ভাইয়া। থাকার পরে ভাইয়া ওই জায়গায় আমি সবসময় দেখি কে বলতেছে যে এই জায়গা থেকে চলে যাও, এটা তোমরা থাইকো না, আমাদের ডিস্টার্ব হয়। তখন ভাইয়া আমি বললাম যে আমার এক বন্ধুর সাথে share হইছেন সম্পূর্ণ তো আমিও দেখছি কি এর কোনো বিষয় না, এটা বাদ দিয়ে বিষয় না। ও বাঙালি, এখন পরের দিন সেম সেম ভাবে মাস্টারের কথা বলতেছে, মাস্টারি ওনার বাড়ি। সেও বলতে সার্বিয়ান, সেও বলতেছে এই স্বপ্ন দেখছে। এরপরে ওকে সবাই যে আমরা কাজ করতেছি ভাই। তারপরে যে ভাই রাতে অনেক শব্দ হচ্ছে কিছু শব্দ হচ্ছে, তো মাস্টারি ও গেছে ওই জায়গায়। যাওয়ার পরে দেখতেছে ভাইয়া একটা লোক ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, অনেক লম্বা ভাইয়া, আর খুব ফর্সা, সাদা দাড়ি, এর উপর রয়েছে। এখন অন করতেছে, আরবিতে বলতেছে ইনতা রো minnak ma fiha أنا نفر موجود أنت منك شغل أنا زعلان رو أنت ما يقدر شغل مني أنت تاني مرة شغل أنت مشكل أنا بعدين أنت কোনো না দিক। আমি ওইবার বলতেছি তোমরা হচ্ছে এরকম থাকো এই জায়গা, বাংলা ব্যায়াম বলতেছি, তোমরা হচ্ছে এই জায়গায় থাকো, আর তোমাদের সমস্যা হবে এবং কি তোমাদের আমরা ক্ষতি করবো, তোমরা এই জায়গা থাকো না, তোমরা এই জায়গা থেকে চলে যাও। আমরা ও এটা দেখার পরে ও তাড়াতাড়ি চলে আসছে, আসে অনেক হাঁপাচ্ছে। পরে বললাম যে কি হয়েছে, সাদিক শুনো। পরে ও বললো যে এই হয়েছে। পরে ভাই ওর পানি খাওয়ালাম, পানি খাওয়ালাম, পরে বললাম যে এটা কোনো তোমার হয়তো মনের ভুল, এটা কোনো বিষয় না, আমরা অনেক বলছি। পরের দিন ভাইয়া আমি রাত্রে সেম টাইমে শব্দ পাইছি, ও আর ওঠেনি। ওঠার পরে ভাইয়া আমি এসে যাওয়ার পরে ভাইয়া দেখি অনেক একজন লোক বসে আছে। বসে থাকার পর আমি যা বলতেছি বলতেছি ভাই তুমি কে, এই যা বসে আছো, কি সমস্যা তোমার? তার কোনো কথা নেই, যে আমি শরীরে হাত দিয়ে হাত অনেক ঠান্ডা। তবে পিছন থেকে মাথা ঘুরেছে, ঘুরাবে অনেকটা, মানে যেভাবে মাথার পিছন থেকে সামনে থেকে বসে যে পিছনে ঘুরে যায়, সেম সেম ওইভাবে ঘুরাইছে। ঘুরানোর পর ভাই আমি অনেক ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আস্তে ভাই উনি উঠে সেরা আস্তে ভাই যে বিল্ডিং এর সাত জায়গা থেকে জাম্প করছে, ওই দেখে ভাই আমি দৌড় ফেলে চলে আসি। এই ভাইয়া গেল। পরের দিন ভাইয়া রাতে আমরা দিনের বেলা কাজ করি, তবে কাজ কি আমরা যে কাজটা ভাই কমপ্লিট করে রাখি, পরের দিন দেখি ভাই সেই কাজটা আপনার আনকমপ্লিট, অনেক জায়গায় ভাঙাছে, সেগুলো আবার রিপেয়ার করা লাগে। তারপর চেষ্টা হচ্ছে, পরে আমরা কোম্পানির লোকের কাছে কমপ্লেন করলাম যে এটা আমরা এইভাবে কাজ করতে পারছি না, এটা আপনার এসে দেখতে হবে। পরে বললো কি কি সমস্যা, পরে আমরা বললাম, পরে মানে একটা হুজুর নিয়ে আসতে পারছি। হুজুর নিয়ে আসার পরে হুজুর ভাই ঢোকা মাত্র বলতেছে এই জায়গায় আমি আর আসতে পারবো না, আমাদের সম্ভব না। পরে অনেক রিকোয়েস্ট করে আনলাম। পরে ভাই হুজুর পরে বললো যে এই জায়গায় ওনার 40 জন আছে, ওনার 40 জন আছে, মানে এই জায়গায় ওনাদের বসবাস, এই জায়গায় আমরা কাজ করতেছি, এই জন্য সমস্যা হচ্ছে, মানে এই জায়গা যে চলে যাবে বললো। পরে ভাইয়া আমি ওই জায়গা কি ওনার রিসল করলো, পরে বন্ধ হয়ে দিয়েছিলাম।
তার ভাই একদিন প্রথমে সমস্যা নেই, পরে ভাই অবাক করার বিষয় আমরা ভাই ঘুমাই রয়েছি একসাথে, আমরা ভাই যে ফ্লোরে ঘুমাইছি ওই জায়গা থেকে একজন নেই, নাই সে কোথায় গেল পাই না ভাই। পরের দিন দেখি সে আমাদের ওই জায়গা থেকে বিল্ডিং এর ছাদে ঘুমাই রয়েছে, উঠে নিয়ে ও কিছুই জানে না ভাই। এরকম সমস্যা ভাই পরের দিন আমারও সেম সমস্যা, আমি ছাদে চলে গেছি ভাই, বলতে পারি না ঘুমের মাধ্যমে। পরে ভাই নিয়ে আসি, এরকম ভাই আমাদের কোনো সমস্যা ছিল না। পরে ভাই একদিন বড় ধরনের ইনজুরি হলো, যে মাছটি ও কাজ করতেছে, রাত্রি নাইট আমরা যখন কাজ করি, ওই যে কাজ করার সময় হঠাৎ করে ওর পিছে থেকে একজন ধাক্কা মেরে ফেলাই দিয়েছে, অনেক ভাই ক্ষতি হয়েছে। তারপর ভাই আমরা আর সাহস পাইনি ভাই, আমরা কাজ বাদ দিয়েছি। এই ছিল ঘটনা ভাই, যদি ভালো লাগে কোথাও Mood FM. The night comes alive. আরো কাঁপেছে 58 মিনিট। আমি রাসেলের সাথে আরো একবার ছোট্ট করে জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, রেডিও এফএম। এইটাকে আপনারা শুনতে পারেন, ঠিক একইভাবে অ্যাপ দিয়েও শুনতে পারেন। আমাদের অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারেন, iOS ইউজার হলে বা অ্যান্ড্রয়েড ইউজার হলে দুটোতেই আপনারা পাবেন। গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট রেডিও ফুর্তি টাইপ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপটা। এবং আমাদেরকে যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.com। পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা স্টুডিওতে আসবেন তারা অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই শেয়ার। দেশের বাইরে রয়েছে তারা অডিও ক্লিপ শেয়ার করতে পারে। শেয়ার করবেন তারা একটু জিনিসটা একটু সাবধানে করবেন। একটা মানে এমন জায়গায় করবেন যে জায়গাটায় সাউন্ডের কোনো ঝামেলা নেই, মানে পলিউশন কম, এবং যে জায়গায় একটু আর আমাদের দুটো পেজ রয়েছে যেখান থেকে আমি কমেন্ট পড়ছি রেগুলার। একটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং আরেকটি হচ্ছে তো আমরা নতুন অতিথি ঢুকেছি আমাদের, এবং আমাদের নতুন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা আপনার ঘটনা শুনে। আমি রাজীব, মৌজুদ থেকে আসছি। তা আমার ঘটনাটা হলো আমার সাথে না, আমার ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ড আমাকে শেয়ার করছিল। তা আমি ব্যাপারটা উত্তরাতে একটা রিহাব সেন্টারের ঘটনাটা শুনি। তো ওর ঘটনা হলো ওর মামার সাথে। ওর মামা যেহেতু ওর নাম বলতে মানা করছে, তো আমি জাহিদ নামটা ইউজ করি। তো জাহিদ ওর মামার সাথে প্রায় সময় মানে মাঠে খেলতো। তো আজ থেকে 9 বছর আগের ঘটনাটা উত্তরা বাউনিয়ার। আচ্ছা। তো ওরা যখন খেলতো তো একটা আম বাগানের মধ্যে খেলতো। জায়গাটাকে সবাই বাগান হিসেবে পরিচিত। তো জায়গাটার একটা ডেসক্রিপশন দিই। জায়গাটা হলো আপনার প্রায় আম বাগান, পুরো চারপাশে আমের গাছের মধ্যে একটা খালি জায়গা, এবং মাঝখানে একটা বাড়ির মতো একটা আছে। তো ওরা প্রায় সময় যখন খেলতো তো ওইখানে মানে ক্রিকেট খেলাটাই বেশি হতো ওদের। আচ্ছা। তো একদিন ওরা, যে দিনের কাহিনী, সেদিন ওরা মানে ক্রিকেট খেলে এমন সময় ওই মামা ব্যাটিং করার সময় বলটা মারার পর তোরা ওই জায়গাটার মধ্যে কেউ সহজে যেতে চায় না। তো ওকেই বলা হয় যে বলটা নিয়ে আসতে। তো গাছের মধ্যে গিয়ে বলটা হিট করার পর বলটা গাছের সামনে পড়ে থাকে। তো ও বলটা নিয়ে আসতে যায়। বলটা নিয়ে আসার ও জাহিদ দেখে যে মামা বলটা উঠাচ্ছে মাটি থেকে। উঠানোর পর মামার সাথে সাথে পড়ে গেছে। আচ্ছা। পড়ে যাওয়ার পরে জাহিদ আবার দৌড়ায় যায়, গিয়ে আবার মামাকে তুলে আবার ফিরত যখন আসতে যায়, তখন দেখে যে জাহিদ আবার মামা আবার পড়ছে। পড়ার পরও জিজ্ঞেস করে, কি হলো, 2বার পড়লা কেন? তো মামা বলে যে আমি জানি না আমি কেন পড়ছি, বাট মনে হচ্ছে আমাকে কেউ সজোরে ধাক্কা দিয়েছে অথবা থাপ্পড় দিছে। আচ্ছা। তো জাহিদ আবার খেয়াল করে যে মামার গালে মানে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। তো এইটা আবার ওরা এতটা খেয়াল করে না, যেহেতু তখন আবার ওদের বয়সটা তেমন কম থাকে। তো ওরা সচরাচর খেলাটা শেষ করে ওরা বাসায় চলে যায়। আচ্ছা।
ওই রাতে আবার মামার যে জাহিদের যে মামা শাওন, ওর আবার খুব জ্বর। হুম হুম ও রাতে প্রচন্ড জ্বর, ছেলে খুব কান্নাকাটি এবং জ্বরের মধ্যে সে খুব কোকড়াইতে থাকে। তো রাতের বেলায় ওকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়। হুম হুম হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা মানে ডাক্তার অ্যাজ ইউজুয়াল যেরকম চিকিৎসা করে, ট্রিটমেন্ট করার পর বলে যে নর্মাল ফিভার, এসে বলে তাদেরকে আপনার দিয়ে দেয়, ডক্টর মেডিসিন দিয়ে দেয়। তো রাতের বেলা মেডিসিন খায়, মেডিসিন খাওয়ার পরে সারা তেমন কোনো কিছু হয় না। সকালবেলা তার অবস্থা আরো খারাপ হওয়া শুরু করে। আচ্ছা তো সকালবেলা মানে আশেপাশের লোকজন সবাই ওদের বাসায় আসে, বাসায় আসার পরে ওদেরকে মানে মহিলারা সবাই দেখতে আসে। তো ছেলেটা আবার এলাকার মধ্যে মানে একজন প্রভাবশালী ব্যক্তির নাতি ছিল। তো ওনার এরকম থাকার পরে হুম হুম ওনাকে মানে সবাই দেখতে আসার পরে ওনার যা দেখা যায় কি, যে ছেলেটার মাথাটা পিছন দিয়ে ঘুরে যেতে থাকে, জাস্ট টার্ন নিতে থাকে 360 ডিগ্রি। হুম হুম তো এরকম হওয়ার পরেই একটা সময় সবাই একটু ভয় পায়, কান্নাকাটি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু বাসায় কোনো ছেলে না মানে পুরুষ মানুষ না থাকার কারণে কেউ হসপিটাল নিতে পারে না। আচ্ছা তো এমন সময় ছেলের যে নানি, সে আবার বলে যে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হোক, হসপিটাল নিলে হয়তো বা ওর কোনো একটা সমস্যা হচ্ছে, এজন্য ওকে হসপিটাল নিয়ে যাই। তো এই কথা বলার পরে ছেলের আরো অবস্থা খারাপ হয়, মানে ছেলের মাথাটা ঘুরে যেতে নেয়। এমন সময় মহিলারা সবাই জাস্ট মাথাটাকে ধরে রাখার চেষ্টা করে যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়। আচ্ছা তো ক্ষতি না হওয়ার এরকম করার অনেকক্ষণ চেষ্টা করে, কিছু হয় না। পরে ওর নানা এবং ওর বাবা আসে, ওরা হসপিটাল নিয়ে যেতে নেয়। অন দ্য ওয়েতে ছেলেটা মারা যায়। তো প্রথম দিকে যখন মারা যায় সবাই মনে করে যে হয়তো বা জ্বরে বা কোন রকম মানে খিঁচুনিতে ছেলেটা মারা গেছে, সবাই এরকম মনে করেই লাশ কবর টবর দিয়ে আসে। তো 2-3 দিন পর পাশের বাসার এক মানে মহিলার অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা। মানে সে যেরকম মানে আমরা যেরকমটা মুভিতে দেখি যে মানুষের উপর জিন বা ভূত আসর করলে সে যেরকম মানে চুল টুল ইয়া হয়ে যায়, বা নিজের জামা কাপড় নিয়ে মহিলা যেমন শাড়ি নিয়ে যেরকম করতেছিল, হুম হুম তো উনি এরকম রিয়েক্ট দেখায়। তো ছেলের নানি, যে শাওনের নানি যে মারা গেছে, ওর নানি আবার জাহিদরে নিয়ে আবার ওদের বাসায় যায়, ও মহিলার বাসায় যায়, যে দেখে যে মহিলার এই অবস্থা, সবাই দূর থেকে দেখতেছিল। হুম হুম তো নানি আবার ওনাদের সাথে ভালো পরিচিত হওয়ার কারণে নানির সামনে গিয়ে মহিলাকে বলে যে কি হলো, তোমার কি হয়েছে। আচ্ছা তো কি হয়েছে উনি আবার মানে কোনো অ্যান্সার করে না, প্রথমে মানে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে জাহিদের নানি একটু অন্যরকম রিয়েক্ট করে। রিয়েক্ট করার পর তা আবার জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি জানো না যে আমার নাতিটা 2 দিন আগে মারা গেছে? তো এখন তুমি এলাকার মধ্যে এরকম শুরু করছো, এটাকে লোকজন দেখে খারাপ বলতেছে, এটাকে ঠিক হচ্ছে নাকি বা এরকম কোনো কিছু। তো এরকম হওয়ার পরেই ওনারা মহিলাটা আবার কি করে, জাহিদের নানিকে বলে তোর ছেলে মারা গেছে সেটা আমার ভাইয়ের জন্য। তো আচ্ছা। ভাইয়ের জন্য জিজ্ঞেস করে কেন ভাইয়ের জন্য মারা গেছে, তো বলে যে তোর ছেলে যে মাঠে খেলতেছিল আম গাছের মধ্যে, সে আম গাছের মধ্যে আমার ভাই বসেছিল, তো ছেলে বলটা মারছে, বলটা সজোরে গিয়ে আমার ভাইয়ের পেটটার মধ্যে লাগছে। হুম হুম তো আমার ভাইয়ের পেটটা লাগার পরে আমার ভাইটা খুব ব্যথা পাইছে, তো সাথে সাথে 2টা থাপ্পড় দিছিল, তার জন্য তার জ্বর আসছে। কিন্তু তোরা হসপিটাল নিয়ে গেছিস, হসপিটাল থেকে নিয়ে আসছিস, আবার তোরা পরের দিন হসপিটালে নিয়ে যাবি, এই জন্য আমার ভাই আরো রাগ করছে। আচ্ছা এরপর তোরা যখন হসপিটালে নিয়ে যেতে নিছিস, অন দা ওয়েতে তোদের এই ছেলেকে আমার ভাই গলা টিপে মারছে। আচ্ছা তো এরপরে তারা খুব শকড হয় এবং ওর নানি তখন ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর মানে এসব শোনার পরে তারা ওই আম বাগানের ক্ষেত্রে ব্যাপারে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করে, হুম হুম বাট এই স্টেপটা নিতে পারে না কখনোই, কারণ এখনো সে আম বাগানের ওই যে আম গাছটার মধ্যে বলটা হিট করে, এখনো মানে সবকিছু হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু ওই গাছটা এখনো কাটতে পারে না। আচ্ছা তো এটাই ছিল রাসেল ভাই আমার কাহিনী। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে যারা শুনছেন তাদের কাছেও অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা ইমেইল পড়তে চাই, যে ইমেইলটি আমাদের একজন অতিথি মানে আমাদের একজন লিসনার আমাকে পাঠিয়েছেন এবং সেই ইমেলটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ইমেলটা ইংলিশে লেখা, আমি যতটা সম্ভব ভালোভাবে বলার চেষ্টা করছি। ইটস ভেরি ডিফিকাল্ট উইদাউট, বাট আইল ট্রাই মাই বেস্ট, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ঐশী সিদ্দিকা অর্নি, ঢাকার যাত্রাবাড়ি থেকে। আশা করছি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আবারও সরি বলে নিচ্ছি ইমেলটা বাংলিশ ভাবে লিখে পাঠানোর জন্য। আমি ভূত আসামের আরো একটি ইমেল পাঠিয়েছিলাম, আমার ইমেলটি সিলেক্টেডও হয়েছিল। আমার ইমেলটি পড়ে শোনানোর জন্য থ্যাঙ্কস। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার ঘটনা বা ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই
পড়ে শোনাবেন। And yes, I cannot. Surprising. Let's get started. এই ঘটনাটি আমাদের যে বাড়িটিতে ঘটেছে সেই বাড়িটি 6 তলা, আর 6 তলায় ছাদের সাথে দুপাশে দুটো ফ্ল্যাট আছে। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আগে আমার সব চাচা ও আমরা এক বাড়িতে ইভেন একই ফ্ল্যাটে থাকতাম, যে কারণে বাসায় ভীষণ লোকজন ছিল। আর তাই সেই জন্যই বড় ভাইয়া আপুদের আপুদের মানে পড়াশোনায় একটু ডিস্টার্ব হতো। 2008-এ আমার ছোট চাচার বিয়ে হয় এবং আমার বাসার অন্য কোনো রুম এমটি না থাকায় আমার বড় আপু যে রুমে থাকতেন, আমার ছোট চাচি আর চাচুকে শিফট করে দেওয়া হয় সেখানে। অ্যান্ড সেই সময় আমার বড় আপু মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বলে বাসার এনভায়রনমেন্ট আপুর ভীষণ প্রবলেম হতো। বিসাইড দ্যাট ইন্ডিভিজুয়াল রুম না থাকায় আপুর পড়াশোনায় অনেক অসুবিধা হচ্ছিল। তাই জন্য আপুকে আমাদের বাড়ির 6th ফ্লোরে একটা রুম খালি করে সেখানে শিফট করে দেওয়া হয়। আপু বাড়ির বেশিরভাগ সময় ওই ফ্ল্যাটটাতে থাকতো, জাস্ট খাওয়ার টাইমে, ফ্রি টাইমে নিচে আসতো। আপু বলতো যে রাতের বেলায় পড়ার সময় নাকি আপু ছাদ থেকে নুপুরের আওয়াজ পেত, আবার অনেক সময় নাকি ছাদের পাশের জানলা দিয়ে ঢুকে দেওয়ার মতো সাউন্ড পেত। ফার্স্টে ব্যাপারটা লাইক কেউ গোসল করছে যেমন পানির সাউন্ড হয়, ঠিক সেরকমই পানির সাউন্ড আসছিল। সাউন্ডটা পেয়ে আপু তখনই ওয়াশরুমের সামনে গেল এবং গেট খুলে দেখলো যে কিছুই নেই, বাট ওয়াশরুমের ভেতরটা ভেজা, আর কেউ যেন গোসল করে বের হয়েছে, মানে জাস্ট বের হলে যেরকম হয় সেরকম। এই ইনসিডেন্টটা আপু ভয় পেয়ে যায় এবং 3 তলায় নেমে আসে। আর আমার বড় মা মানে আমার চাচিকে ভাই মানে আমার বড় ভাই আজকে সে একই দিন রাতের বেলা শেষ করে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে। শোয়ার কিছুক্ষণ পরেই আপুর চোখে যায় ব্যালকনির দিকে। আপু নাকি তখন সেখানে লম্বা চুলের খুব সুন্দর একটা মেয়েকে দাঁড়িয়ে দেখতে থাকে এবং দেখতে পায় যে দাঁড়িয়ে আছে। এটা দেখা ভাইয়া পড়ে যায়, বাট ভাইয়া সেই রুমে গিয়ে কিছুই দেখে না। দেন ঘটনাটা শুনে ব্যালকনির গেট লাগিয়ে দিয়ে আপুকে ঘুমিয়ে পড়তে বলে। তারপর ফ্ল্যাট আপুর সাথে আরো এই ফ্ল্যাটে অনেক ঘটনা ঘটে, কিন্তু যারা এই ফ্ল্যাটটাতে থাকতে আসে তারা সবাই কমপ্লেইন করে যে তারা নাকি রাতে নুপুরের আওয়াজ পায়, আবার তাদের বারান্দায় প্রায় একটি লম্বা চুলের সুন্দর মেয়েকে তারা দেখতে পায়। তাদের গেট উইন্ডোতে নাকি আস্তে আস্তে টোকা দেওয়ার সাউন্ড পাওয়া যায়, গুনগুন করে গান গাওয়ার সাউন্ড পাওয়া যায়। রাতের বেলা নাকি ওয়াশরুমে কেউ ইউজ করে, আবার কেউ ওয়াশরুমের গেট ছিটকানি নাড়াচাড়া করে, এরকম সাউন্ড পাওয়া যায়। আবার রাতের বেলা ওয়াশরুম বা বারান্দা থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যায়, লাইক বেলি ফুলের গন্ধের মতো অনেকটা স্মেল পাওয়া যায়। কেউ কেউ কখনো কখনো নাকি বারান্দায় ঝাড় দেওয়ার সময় চুলের গোছাও পায়। এটা হচ্ছে মানে একটা ব্যাপার। এবং আমার আপু মেডিকেল এক্সামে চান্স পেয়ে যায়, মেডিকেল এক্সামে সে ভালোভাবে সাকসেসফুলি সে পরীক্ষাটা দেয় এবং চান্স পেয়ে যায় মেডিকেলে, এবং মেডিকেল ততবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা হতো। লাইক একদিন আপু দাদির রুমে বসে ছিল, তখন হঠাৎ করেই রিং বাজে এবং মানে বেল বাজে আর কি। এবার কেউ গেট খুলতে না যাওয়ায় আপু পড়া থেকে উঠে গেট খুলতে যায়, অ্যান্ড মানে সে ভয় পেয়েছিল, বন্ধ করে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নেয়। আপু গেট খুলে দিয়ে আসার পর যখন বইটা আবার খোলে, তখন নাকি বইয়ের ভেতরে একগোছা চুল পায়। কেউ মজা করেছে ভেবে আপু রেগে গিয়ে সবাইকে সেই চুলের গোছা দেখায় এবং সেই চুলটা নিতে মানে কেউ মানে বলে যে না, কেউ এই কাজটি করেনি, এই চুল তাদের মধ্যে কারোরই না।
দেন পেঁয়াজ রসুন রাখার শেলফ থেকে একবার আমার সেজো চাচিকে আমার সেজো চাচি এক গাছা লম্বা চুল পায়। চাচি চুল পেয়ে ভাবে যে এই চুল বড় আপুর, কজ বাসায় একমাত্র আপুর চুলই অনেক লম্বা আর স্ট্রেইট ছিল। শেলফে পাওয়া চুলগুলো ঠিক সেরকমই হওয়ায় চাচি এগুলো আপুর চুল ভাবে, কিন্তু আবার মাঝে মাঝে পানির বোতলে একরকম চুলের গোছা পাওয়া যেত। এরকম নানা ধরনের অদ্ভুত ইনসিডেন্ট হতো। এসব নিয়ে কেউ কখনো ভয় পেলে বা প্যানিক হলে আমার দাদি তখন বলতো যে এই কাজগুলো যে করছে সে নাকি আমার ভাগ্যের লক্ষ্মী, অ্যান্ড সে আছে বলেই নাকি আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, সে নাকি আমাদের প্রবলেম থেকে সেভ করে রাখে সবসময় অল। মনে হতে পারে, বাট আমি যখন ফার্স্ট শুনি আমার কাছেও হাস্যকর লাগে, কিন্তু ঘটনাগুলো মিথ্যা বা হাসির কিছু না। আমাদের ওই বাড়িটার যে কেয়ারটেকার উনিও অনেক সময় বলেন যে উনি নাকি সুন্দর সময় বা সন্ধ্যার সময় বা দুপুরের সময় কোনো কাজে ছাদে গেলে কিংবা 5-6 তারা সিঁড়ি ঝাড় দিতে গেলে প্রায়ই একটা লম্বা চুলওয়ালা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পলক ফেলতে না ফেলতেই নাকি মেয়েটিকে আর কোথাও দেখা যায় না। এরকম আরো অনেক ছোটখাটো ঘটনা আছে বাড়ি নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে, ইভেন আমার বড় আপুর মেডিকেল কলেজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তার কিছু। আপনি আপনার লিসেনাররা চাইলে আমি সেগুলো শেয়ার করতে পারি। ডেফিনেটলি আপনি শেয়ার করতে পারেন এবং আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। আমরা আশা করছি যে আপনার ঘটনা দ্রুতই আমরা পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে এবং তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। রাসেল ভাইয়া, আমি সাইফ ইবনে শাহেদ, আমি মোহাম্মদপুর সেক্রেটারি থেকে এসেছি। জি, আমার প্রথম ঘটনাটি আমি এখন বলতে যাচ্ছি। এটি মূলত আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমাকে নামটা বলতে নিষেধ করেছে, আমি নামটা বলছি না। আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। তখন ছিল সামার ভেকেশন। আমি আমার আম্মু আব্বুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ছিল। পরে আম্মু আব্বুরা ডিসাইড করলো যে লন্ডন যাবে। আচ্ছা। পরে আমরা চিন্তা ভাবনা ঠিক রেখেই আমরা লন্ডন যাই। পরে আমরা আমাদের যে হোটেলটিতে ওঠার কথা ছিল সেই হোটেলটিতে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওই হোটেলটিতে কোনো রুম ফাঁকা ছিল না। তাই আমাদের অন্য আরেকটি হোটেল খুঁজতে যেতে হয়। আমরা যখন আমরা একটা হোটেল খুঁজে পাইও, কিন্তু হোটেলটা ছিল অনেক পুরনো একটি হোটেল। এটা আগে থেকে বলে রাখা ভালো যে বিল্ডিংটা ছিল 3 তলা এবং 4-5টা ছিল একটু গ্রাম্য টাইপের। পরে আমরা আমার আব্বু যে হোটেলের রুম চাই, আমরা চাইছিলাম যে দোতলায় মানে সেকেন্ড ফ্লোরে রুমটা নিতে, কিন্তু সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের রুম দেয় না, কিন্তু 3 তলায় দেয়। 3 তলায় কর্নারের 2টা রুম আমরা নেই, একটা হচ্ছে আমার আম্মু আব্বুর জন্য আর আমার জন্য একটা। কিন্তু ওই হোটেলে অন্য কোনো মানুষ ছিল না, খালি কেয়ারটেকার, হোটেলের ম্যানেজার আর কয়েকজন স্টাফ বাদে আর কেউ ছিল না। আচ্ছা। পরে ওই দিনকে আমরা বাইরে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে বাইরে ঘুরতে চলে যাই। পরে সারাদিন ঘুরে এসে বাসায় যখন আমরা হোটেলে যখন ফিরে আসি, তখন প্রায় রাত 12টা-1টা বেজে যায়। পরে আমি আমার রুমে শুতে চলে যাই। তখন আমি যখন বিছানায় শুই, তখন আমি খেয়াল করি যে আমার রুমের আয়নাটা কেমন নড়ছে। পরে আমি ভয় পেয়ে টিভিটা অন করি। টিভি অন করে কিছুক্ষণ টিভি দেখার পরে আমি খেয়াল করি যে টিভি রিমোট আমার পাশে রাখা ছিল, কিন্তু রিমোটে চাপ না দেওয়া সত্ত্বেও টিভি চ্যানেলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে টিভিটা বন্ধ করে ফেলি এবং শোয়ার চেষ্টা করি। তখন জানালার দিকে তাকাই। যখন জানালার দিকে তাকাই তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি দেখি যে একটা সাদা রঙের স্যুট প্যান্ট পরা লোক, আমার লাল রং, চোখ দুটো লাল, আগুনের চেয়েও লাল, আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে ডাকছে। আপনি নিজের চোখে দেখেছেন? মানে উনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, উনি নিজের চোখে দেখেছেন। আচ্ছা। পরে আমার আর কিছু মনে নেই। তারপরে আমি সকালবেলা যখন উঠি, তখন চোখ খুলি, তখন দেখি আমার আম্মু আমার পাশে বসে আছে
আমার আব্বু ডক্টরের সাথে কথা বলছেন। পরে আমার আম্মুকে আমি সবটা খুলে বলি, কিন্তু আম্মু পাত্তা না দিয়ে বলে কি, তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো। পরে ওইসব আমি আর ওই সপ্তাহে আর কোনো কিছু মানে ফেস করি নাই। পরে আমরা যখন ঢাকা ফিরে আসবো, তখন আমরা এয়ারপোর্টে আমি যখন মানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম, তারপর আমরা হচ্ছে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। পরে আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে আমার পিছে একটা লোক আমাকে ফলো করছে, সাদা স্যুট প্যান্ট পরা। পরে আমি কি অনেক মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম সেই রাতে সেই লোকটি। আমি প্রচন্ড ভয়ে একটি চিৎকার দিয়ে উঠি। পরে আমার আম্মু আমাকে বলে যে হচ্ছে কি হয়েছে। পরে আমি আমার আম্মুকে বলি, আম্মু বলে কি ওটা কিছু না, সমস্যা নয়। পরে আমরা প্লেনে উঠে যাই। প্লেনে আমি উইন্ডোর পাশে সিটটা নেই। পরে আমি বাইরে তাকিয়েছিলাম, পরে দেখি বাইরে পুরা আকাশটা ক্লিয়ার ছিল, কোনো মেঘ ছিল না। সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি তাকিয়ে আছি, হঠাৎ করে দেখি আকাশটা পুরা মেঘলা হয়ে যায় এবং সবকিছু ঘোলা হয়ে যায়। আমি তারপর তাকিয়ে আছি, আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ওখান জানলার পাশ দিয়ে একটা ছায়া চলে গেল। আমি ভাবলাম যে কোনো একটা পাখি মনে গিয়েছে। পরে আমি একটুখানি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে জানলা দিকে যখন বাইরে তাকাই, তখন দেখি যে সেই লোকটি আবার সেই রাতের লোকটি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপর আমার প্রচন্ড জ্বর আসে। তারপর 1 সপ্তাহ আমি জ্বরে ভুগি। পরে আমার আম্মু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুরটি আমাকে কিছু পানি পড়া দেয়, তাবিজ দেয় এবং ঝাড়ফুঁক করে দেয়। তারপর থেকে আমার আর কোনো প্রবলেম হয়নি। ওকে, এই ছিল আমার প্রচন্ড। থ্যাংক ইউ সো মাচ। আমি আর একটা ইমেইলে যাব এবং তারপর একটা ব্রেক নিব আমরা, তারপর একটা অডিও ক্লিপ শুনবো। এই ঘটনাটা আপনারা অনেকেই রাতের বেলায় যারা একা থাকেন বা ঘুমানোর সময় অনেকের স্লিপ প্যারালাইসিস হয় এবং প্যারালাইসিস মনে করেন, অনেকে হয়তো ঘুম থেকে কিন্তু এই রেগুলার আমরা এরকম ঘটনা পাই। যেমন এখন যে ঘটনাটি আছে সেটিও এরকমই কাছাকাছি একটা ঘটনা, এবং যিনি লিখছেন তিনি বলছেন যে নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। তিনি লিখছেন যে আমি একজন স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বাসায় আমার নিচে সেটা কমে যাওয়া একটা ঘটনা বর্ণনা দিচ্ছি। আমাদের বাসাটা দোতলা। বাসাটায় আমরা পুরো ফ্যামিলি থাকি। নিচতলায় আমার বোন ও হাজবেন্ড থাকে। তার উপরতলায় আমি, আমার মা এবং বাবা থাকি। 2004 সালেই তখন আমাদের পুরো পরিবার আমাদের দোতলা বাসায় থাকতাম। আমাদের বাসার পাশে একটা সরকারি জায়গাও ছিল। তখন খালি একটা জায়গা ছিল, তখন ওখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা ছিল। এই সরকারি জায়গাটা আমাদের বাড়ির উত্তর দিকে। তো আমাদের বাসার উত্তর দিকে যে রুমটা ছিল সেই রুমে আমার তৈরি। ও যখন রাতে ঘুমোতে যেত তখন প্রতি রাতেই ওকে বোবায় ধরতো। এই যে বোবায় ধরার কথাটা আমি বলছিলাম। এবং আমার বড় বোন তখন আমার আম্মাকে ব্যাপারটা খুলে বলে এবং আম্মা বলেন যে ওগুলো কিছু না, এটা এড়িয়ে যেতে বলেন। ওই বছরেই আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তো রুমটা খালি পড়ে থাকে। আমার বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ওর রুমে আর কেউ থাকে না। প্রায় 5 বছর পর আমি ক্লাস 9-এ, আমার বড় বোনের রুমের পাশেই আমার রুম। আমি রাত 8টার দিকে পড়তে বসে এবং শুনতে পাই কে যেন পাশের রুমে শো শো করে নিঃশ্বাস নিচ্ছে। আমি কে বলে চিৎকার দিতেই থেকে ডাকে। আমি পাশের রুমের মাকে ডাকি, মা ডেকেছো? মা বলে কই না তো। এভাবে প্রতি রাতে যে আমি এই 2 বছর খারাপ স্বপ্ন যা দেখেছি তা সবই ঘটেছে। মাকে খুলে বললাম, মা তখন বুঝলো না।
একবার আমি আমার মা ওই রুমে থাকার সিদ্ধান্ত নেই। ওই দিন রাত 2:30 আমার মা চিৎকার করে ওঠে। আমি ঘুম থেকে উঠে বলি, মা কি হয়েছে? মা বলল, কে যেন একটা ছায়া আমার ওয়ালের দিকে ঢুকছে। তিনি মা ওই রুমে আয়াতুল কুরসি টানিয়ে দেন। এরপর সেই ছায়া তাকে যা দেখলো তার সময় আমি ভয়ে কেঁপে উঠি। আমার বোন বলল, এক সন্ধ্যায় আমি শুয়ে আছি এবং সেই কালো ছায়াটা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার উপর তাকিয়েছে। দেরি করে ঘরের লাইট জ্বালাতেই উধাও। তার কিছুদিন পর আমি নিজের অজান্তে সেই রুমে এসে দুপুরবেলা শুয়ে থাকি। হঠাৎ একটা কালো ছায়া যেন আমার পুরো শরীর থেকে ঘিরে ধরে আর আমাকে শক্ত করে চেপে ধরে। আমি আমি নড়তে পারছিলাম না, চিৎকার করলে গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ সে আমাকে চায়। আমি আল্লাহর নাম নিতেই সেটা উধাও হয়ে যায়। আমি তখন কেমন গায়ে শক্তি আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো করে। আমি বাপ্পি ফ্রম KSA। আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। আজকে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার সাথে না, এক্স্যাক্টলি আমার সুপারভাইজারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন লাইফ গার্ড। আর লাইফ গার্ড মানে তো জানেন, যে কোনো বিচে কাজ। আমার কাজটাও একটা সি বিচে, সৌদি আরবের যে কোনো একটা সি বিচে আছেন। তো আমাদের লাইফ গার্ডের মূলত দুইটা শিফটে ডিউটি থাকে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। ডে শিফটে 5 জন লাইফ গার্ড, সাথে একজন সুপারভাইজার। নাইট শিফটেও সেরকমই 5 জন লাইফ গার্ড, একজন সুপারভাইজার। তো ঘটনার দিন আমার ডিউটি ছিল রাত্রে বেলায়, নাইট শিফটে। তো বলে রাখি আগে থেকে যে রাসেল ভাই, আমাদের যেই বিচে আছি আমরা, বিচটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি। ওপেনিং সুন, মানে কিছুদিনের মধ্যে চালু হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রেবেলায় লাইট সবগুলোই অফ থাকে। প্রায় 2 কিলোমিটার একটা বিচের মধ্যে একটা লাইট কিন্তু চালু থাকে না। শুধু মসজিদের মধ্যে একটা দুটো লাইট চালু থাকে, আর কয়েকটা টয়লেট বিল্ডিং আছে, ওগুলোর মধ্যে লাইট চালু থাকে। নাইলে পুরো রাস্তা, পুরো পার্ক, বিচ সবই অন্ধকারে থাকে সবসময়। তো এই জন্য সবাই রাত্রেবেলায় যার যার মতো করে দাওয়াত থেকে নেমে গিয়ে যার যার মতো করে পার্কের মধ্যে বসে থাকে। পার্কের মধ্যে বসে থাকার অনেক জায়গা আছে, কেউ বসে ফোনে কথা বলে, কেউ বা জিম করে, কেউ বা এক একজন এক একটা করে, যার যেটা ভালো লাগে আর কি। সবাই কিন্তু আবার একসাথে না, কেউ দেখা গেছে এখানে, কেউ আরো আধা কিলোমিটার দূরে, কেউ আরো 5 মিটার দূরে, এরকম থাকে। তো আমাদের সেদিন একই অবস্থা, এক একজন এক এক সাইডে। আমাদের সুপারভাইজার যিনি, তিনি একবারে শেষ কর্নারে ছিলেন, যেখানে ঠিক মসজিদটা, ওই মসজিদের মধ্যেই বসে আছে, পা গুলা সামনের দিকে সোজা করে, পায়ের উপর পা রেখে উনি বসে বসে ফোনে কথা বলতেছিল মসজিদের ভিতরে। আর উনি খুব লাউডলি ফোনে কথা বলে। তো অসম্ভব একটা
দরজা অনেক জোরে একটা শব্দ হলো, পুরো একটা শব্দ হলো, এখানে দরজাটাও কিন্তু খুলে গেছে, পুরো দরজাটাই খুলে গেছে। যদিও দরজাটা ওইভাবে খোলাটা পসিবল না একটা ধাক্কা দিয়ে, কেননা এটা আমি বা আপনি যেই খুলতে যাই না কেন, একটা মানুষ পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলে, কারণ দরজাটা অনেক বড় এবং অনেক মোটা একটা কাঁচের দরজা। তো আহ, দরজাটা মানে খুলে গেল, ধাক্কা একটা শব্দের সাথে 1 সেকেন্ডের মধ্যে পুরো দরজাটা খুলে গেছে। এটা দেখে সুপারভাইজার অনেকটা আশ্চর্য হলো যে এটা তো সম্ভব নাকি। তারপর উনি ভাবলো যে হয়তো বা আমরা বাকিরা সবাই মিলে একসাথে ধাক্কা দিচ্ছি, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তাই হয়তো বা খুলছে। তো উনি যথারীতি টর্চ লাইটটা নিয়ে দেখতেছিল ওই দিক থেকে কেউ আছে কিনা মসজিদের বাইরে বা দরজার সামনে। মনে করে কেউই নেই। উনি বিষয়টা অতটা আমলে না নিয়ে উনি আবার বসে পড়লো, বসে এবার ফোনে কথা বলতেছিল না, ঠিক এবার ফেসবুকিং করতেছিল, এরকম একটা ব্যাপার। এমন সময় শুদ্ধ বাংলায় কেউ একজন ওনাকে বলতেছিল মসজিদের ভিতরে যে যাও মসজিদ। আমার শুনে উনি একটু অবাকই হলো। তারপর হয়তো বা আমি অনেক কিছু ভাবতেছি, তেমনটা হয়তো বা এটা আমার মনের ভুলে হতে পারে। উনি উড়াই দিল বিষয়টা। সেকেন্ড 3-4 মিনিট পর্যন্ত আবার একই কথাটা বললো, যাও মসজিদ থেকে বেরিয়ে যাও। এই কথাটা যখন আবার শুনলো, এবার একটু মানে ভয় পাইলো, যেটা সত্যি কথা, একটু ভয় পাইলো মনে মনে। কেউ নাই, কে এই কথাটা বলতেছে, ইভেন আসতে না, কথাটা কিন্তু অনেক লাউডলি বলতেছে। তারপরে তাও উনি বসেই ছিল, উনি নড়ে নাই। ঠিক 3-4 মিনিট পরে আবার এবার খুব একটা রাগী একটা গলায় বললো যে কি হলো, তোমাকে না বললাম বেরিয়ে যেতে মসজিদ থেকে। এবার উনি প্রচন্ড ভয় পাইছে, উনি টর্চ লাইটটা নিয়ে কোন রকম এক দৌড়ে মসজিদ থেকে বাইরে চলে আসছে। বাইরে এসেই উনি এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, টর্চ লাইট একটা ভালোর জন্য লাইটটা অফ করতেছে না, উনি এদিক সেদিক ভালো করে দেখতেছে কেউ আছে কিনা কোথাও। আর বলে রাখি রাসেল ভাই, মসজিদের সামনে কিন্তু ছোটখাটো একটা বাগানের মতন, মানে সোজা রাস্তার দুই পাশে বাগান, এরকম একটা ব্যাপার। এবং বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, আবার অনেকগুলো অনেক বড় গাছ আছে যেগুলো মানুষের হাতের থেকেও বেশি, ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এরকম। তো তিনি এরকম টর্চ লাইট মেরে দুনো পাশে দুই পাশে ভালো করে দেখতেছে কেউ আছে কিনা। তো এমন শুনে উনি যত আগাতে থাকে তত একটা জিনিস শুনতে থাকে, কেউ 2-3 জন মানুষ মানে কথা বলতেছে একসাথে, একসাথে 2-3 জন মানুষ আহ, সামনে থেকে যাচ্ছে, কে কথা বলতেছে। তিনি যত সামনে থেকে যাচ্ছে ততই সাউন্ডটা আরো লাউডলি পাচ্ছে। ইভেন উনি একটা জিনিস নোটিস করলো যে যে ভাষায় কথা বলা হচ্ছে ভাষাটা কিন্তু বাংলা না, আরবিও না, ইংরেজিও না, মানে এমন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি এর আগে কখনো শুনে নেই। তো তিনি তারপরে সামনের দিকে আগাচ্ছে, আগাইতে আগাইতে একটা সময় একবার যখন ওই যে দিক থেকে সাউন্ড আসছে ওই দিকে চলে আসলো, লাইটটা ওদের দিকে না, ঠিক লাইটটার নিচের দিকে মারা ছিল, রাস্তার দিকে। তো লাইটের যে উপরে কিন্তু যে একটা আবসা আলো থাকে না, ওই আলো তুমি দেখতে পাইলো যে 3 জন মানুষ সাদা আলখাল্লা পরা সোজা হয়ে দাঁড়ায় আছে ওখানে। ইভেন উনার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবং মানুষগুলো এত লম্বা ছিল ভাই, একটা মানুষ না হলেও 8 থেকে 9 ফিট লম্বা হবে, এত এত লম্বা। আর তাদের চোখগুলো জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলতেছে চোখগুলোর মতো, এরকম একটা ব্যাপার। ওনার দিকে তাকায় আছে, এক পা করে ওনার দিকে আগাচ্ছে। এবার একটা সময় উনি এত বেশি ভয় পাইছে যে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে তিনি সেন্সলেস। তো আমরা কিন্তু বিষয়টা 5 জনের মধ্যে একজনের কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাচ্ছে ওনার সাথে, বা এরকম কিছু একটা হতে পারে। আমরা যথারীতি আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে, ডিউটি প্রায় শেষের দিকে। তো গাড়ি চলে আসছে, তখন আমরা সবাই গাড়িতে যাবো এমন সময় খুঁজতেছি যে উনি তো নাই, উনি আসে নাই, আমাদের সুপারভাইজার। এরপর আমরা সবাই ওনাকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম, এক একজন এক এক দিকে, কেউ পাচ্ছি না, ওনাকে দেখতেছি না। মসজিদের মধ্যেও গেলাম, মসজিদের মধ্যে ওনার ব্যাগ পড়ে আছে, ওনার যে পেন, খাতা টাতা সবকিছুই আছে, মোবাইল ফোনটাও ওখানেই পড়ে আছে, কিন্তু উনি নাই। তো আমরা একটু মসজিদের সামনেই দেখতেছি যে যেহেতু সবকিছু এখানে আছে, হয়তো বা মসজিদের সামনেই থাকতে পারে উনি আশেপাশে। তো দেখতে দেখতে একটা সময় ওই জায়গাটায় গেলাম যেখানে তিনি শেষ অবস্থা করেছিলেন। ওখানে গিয়ে ওনাকে দেখলাম, দেখার পরে ওখান থেকে ওনাকে আমরা উঠালাম, চোখে মুখে পানি দিয়ে। পরে ওনার যখন একটু জ্ঞান আসলো, তারপর ওনাকে আমরা গাড়িতে উঠালাম। গাড়িতে ওঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল আপনার সাথে। তখন তিনি বলতে চাচ্ছিল না প্রথমে, তারপরে তিনি শেয়ার করলেন আর কি পুরো ঘটনাটা আমাদের সাথে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই লিসনারদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। Bhoot FM.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ক্লিকের এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শেষ ঘটনায় আমাদের অতিথির কাছে চলে যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আপনি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছেন, এবার আপনার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। জি রাসেল ভাইয়া, আমি সাইফ ইবনে শাহেদ। আমি আমার দ্বিতীয় ঘটনাটি এখন শেয়ার করতে জি। চলেছি। এটি আমার একটি স্যারের কাছ থেকে শোনা। জি স্যার আমাকে এখন যেভাবে বলেছিলেন আমি সেভাবে বলছি। জি সেদিনকে ইউনিভার্সিটিতে ক্লাস করে আমার বাসায় আমি ইউনিভার্সিটিতে ক্লাস করে আমি আমার স্টুডেন্টকে ওনার মতো করে না বলে আপনি আপনার মতো করে বলতে পারেন যে উনি ইংলিশ থেকে ফিরে আসলেন। হ্যাঁ, তিনি ইউনিভার্সিটি থেকে ফিরে আসলেন, পরে হচ্ছে তার একটা স্টুডেন্টকে পড়াতে চান। জি। স্টুডেন্টটিকে পড়ানো শেষ করে বাসায় ফিরতে ফিরতে তার রাত 11টা-12টা বেজে যায়। আচ্ছা। পরে খাওয়া দাওয়া শেষ করে তিনি শুতে যান। তখন প্রায় 1:30 কি 2টা বাজে। হুম, তখন তিনি বিছানায় শোন। তার জানালাটা খোলা ছিল হুম, হুম। এবং তার বিছানার পাশে একটি চেয়ার ছিল। আচ্ছা। পরে তিনি যখন হালকা চোখটি লেগে আছে তখন তিনি খেয়াল করলেন জানালা দিয়ে একটা কালো ছায়া তার বিছানার পাশে যে চেয়ারটি ছিল সে চেয়ারটিতে এসে বসলো এবং কি যেন পড়তে লাগলো। পরে তিনি একটুখানি নড়ার চেষ্টা করলেন। হুম, হুম। তখনই ছায়াটি তার মুখের উপর হাত দিল। হাত দিয়ে কি যেন পড়া শুরু করলো। মুখের উপরে হাত দিল। জি, আচ্ছা। মুখের উপরে ঠিক কিছু একটুখানি উপরে হাত দিল, হুম। 1 ইঞ্চি উপরে। হুম, হুম। পরে স্যার যত সূরা দোয়া কালাম আছে সেগুলো পড়তে থাকলেন, হুম, হুম। কিন্তু কাজ হচ্ছিল না। পরে তার হঠাৎ করে আয়াতুল কুরসির কথা মনে পড়লো। তখন তিনি আয়াতুল কুরসি পড়লেন। তারপরে ওই ছায়াটি চেয়ারটিকে ছিটকে ফেলিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। তারপর স্যারও বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে যে পানি খেলেন। হুম, হুম। সেদিনকে রাতে তিনি মনে করলেন যে তার বাবা মাকে বলাটা ঠিক হবে না, হুম, হুম। এখন অনেক রাত হয়ে গেছে। পরে তিনি তারপরের দিন সকালবেলা তিনি বলেন, তারপর থেকে তার অনেক জ্বর ছিল। তারপর হুম, হুম। তিনি সুস্থ হন, আর তার সাথে আর কোনো ঘটনা ঘটে। এটাই আপনার ঘটনা ছিল, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু লাস্টেও আরেকটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে ইনফরমেশন দিয়ে নিই যে আপনারা শুনলেন যে আমাদের একটা স্পেশাল শো করার ইচ্ছা আছে, ঈদ স্পেশাল ভূত এফএম, যেটা আমরা করব ঈদ শুক্রবার হোক আর শনিবার হোক আর রবিবার হোক, ঈদ স্পেশাল ভূত এফএম থাকবে। সেই ভূত এফএম স্পেশালের জন্য আপনাদের স্পেশাল ঘটনা পাঠাতে হবে এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চাই। এবং যারা স্টুডিওতে আসতে চান তাদের তো কোনো কথাই নেই। এবং আমরা ঈদের দিনে একটা চমৎকার এপিসোড করব বলে আশা করি। আর যারা আমাদেরকে এমনি আগামী সপ্তাহে যে ঘটনা পাঠাবেন তাদেরকেও ঘটনা পাঠানোর আমন্ত্রণ রইল। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস আপনাদের জানাই আছে, proof@radio50.fm, BHWTFM@RADIOFORT.fm। আমি আজকের এই এপিসোডটি শেষ করবো একটা অডিও ক্লিপ দিয়ে এবং আমি শেষ করব একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে, এই যে কালো ছায়া দেখা যায়, এই যে মুখের ওপরে এসে অনেক হাত দিয়ে রাখার ঘটনা বললেন, তার আগে আমি যে ইমেলটা পড়লাম সেখানেও একটি কালো ছায়া। তার আগে শুনলাম আমরা যে একটি মেয়েকে, লম্বা চুলের একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ঘরের বিভিন্ন জায়গায় চুল পাওয়া যায়। এই ব্যাপারগুলো অহরহ আপনি যদি আপনার চারপাশের মানুষের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে এরকম ঘটনা শুনবেন, কি মনে হয় সব ঘটনাগুলোই কি মানুষের নিছক কল্পনা? সব ঘটনাগুলোই কি বাস্তবতা থেকে অনেক দূরে, নাকি এই সব ঘটনা বাস্তবে সত্যি ঘটে? লিখুন, জানান আমাদেরকে কমেন্টের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, যেভাবে আপনার ইচ্ছা। চলে যাচ্ছি আজকের মতো, ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে এবং এই 7টা দিন আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং রমজান মাসের যে সমস্ত নিয়ম কানুন তার সঠিকভাবে পালন করতে পারবেন সুস্থ শরীরে, সেই কামনা করে, সেই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। ওয়ালাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি অলওয়েজ ভালোর দলেই আছেন। আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার একজন পরিচিত ব্যক্তির সাথে ঘটা এবং কিছু প্রবলেমের কারণে আমাদের দুজনের আইডেন্টিফিকেশন আমি স্কিপ করে যাচ্ছি। তো যে ঘটনাটি যার সাথে ঘটে সে তখন ক্লাস 9-এ পড়তো এবং সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। তার বাবা একজন ইমাম ছিলেন এবং এখন তার এজ 40 থেকে 45 এর মধ্যে হবে।
যেদিন তার সাথে ঘটনাটি ঘটে সেদিন সে তার খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যায় এবং খুব বেশি গরম না থাকার কারণে সে তার জানালা লক করে দেয় এবং কাঁথা জড়িয়ে শুয়ে পড়ে। তার রুমে সে একাই ঘুমাতো। তার জানালার পাশে একটি পড়ার টেবিল ছিল এবং তারপরে তার খাটটা ছিল। যখন সে তার মধ্যে ড্রজিনেস ভাবটা আসে, হঠাৎ করে সে খেয়াল করে একটা তীব্র আলো তার চোখে লাগে। সে বলছিল যে আলোটা এরকম ছিল যে টিভিতে দেখায় যে সাপের মনি হলে যেরকম হঠাৎ করে একটা আলো, অনেক আলো এক কর্নার থেকে চোখে লাগছে, সেরকম ভাবে তার চোখে ওই আলোটা লাগছিল। সে চোখ খুলে দেখে ওই আলোর মধ্যেই সে দেখতে পায় যে তার খাটের দু কর্নারে দুজন মহিলা দাঁড়িয়ে আছে এবং ওই দু কর্নারে দুজন মহিলার মধ্যে থেকে একজন বলছে যে ওকে কিছু করো না। সে যখন এই কথাটি বলছে তখন যে ব্যক্তির সাথে ঘটনাটি ঘটে সে মানে ফিল করে যে খুব বাজে একটা গন্ধ তার নাকে লাগছে। সে হঠাৎ করে দেখে যে একটা কালো ছায়ার মতো, মানে যে দুজন মহিলা বলছে পুরো মহিলার মতো দেহ, ওদের চেহারা টেহারা আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট ওনারা হচ্ছে একদম মহিলার মতো ছিল, এরকম ভাবে সে বলেছে যে দুজন মহিলা এবং একটা কালো ছায়া তার একদম কাছে। দুজন ছিল খাটের পাশে এবং কালো ছায়াটা ছিল তার পাশে। সেই মহিলাটি এবং তার চেহারাও মহিলার মতো, চেহারাটা মহিলার মতো, কিন্তু তার আর হাত, তার শরীরে বানরের মতো লোম, বানর বা কুকুরের যেরকম লোম হয় সেরকম তার গায়ে লোম ছিল। তো এই কালো ছায়াটি বলছে যে না, আমি ওর ক্ষতি করবই। তো সে বলছিল যে ওরা যে ভাষায় কথা বলছিল ওটা বাংলা ভাষায় ছিল, কিন্তু কেমন জানি একটা বাংলা ভাষা, যে আধো বাংলা, বোঝা যাচ্ছে বাংলা কিন্তু কেমন জানি লাগছিল। তো সে এই কথাটি বলে সে তার ডান হাতে চেপে ধরে এবং তার কাছে মনে হচ্ছিল যে সে তার গলায় চেপে ধরবে। সে বলছিল যে এত বাজে গন্ধ, আমি গন্ধটা নিতে পারছিলাম না এবং যখনই আমি মনে করলাম যে আমার মনে হচ্ছে যে সে আমার গলায় চেপে ধরবে, আমি সেই মুহূর্তে কিছু বুঝতে না পেরে তাকে উল্টো কাঁথা মুড়ো দিয়ে তার উপর আমি বসে পড়ি এবং মানে তার এক হাত ধরে আমি তার উপর তাকে কাঁথা মুড়ো দিয়ে আমি তার উপর বসে পড়ি এবং তার হাতটা যে আমি ধরলাম মনে হলো এত সফট, এত নরম, মানে ভিতরে মনে হচ্ছিল কোনো হাড়গোড় নেই, অনেক সফট, কিন্তু গন্ধটা আমার লাগছে। যখন আমি তাকে কাঁথা মুড়ো দিয়ে চাপ দিয়ে ধরি তখনই হঠাৎ করে দেখি যে আলোটা কমে আসছে এবং হঠাৎ করে আলোটা বন্ধ হয়ে যায় এবং তারপর কি আমি ঘুমিয়ে গেলাম না কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। সকালে আমি সেন্সলেস হয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি খুব টায়ার্ড, মানে খুব যুদ্ধ করেছি, খুব মানে অনেকক্ষণ ধরে মারামারি করেছি এরকম লাগছিল, কিন্তু এরকম কিছুই আমি ফিল করিনি। মানে টায়ার্ডনেস ফিল করছি, বাট আমি ওই মারামারির কথা আর কিছুই মনে নাই। জাস্ট আমি ওকে অনেক শক্ত করে চাপ দিয়ে ধরেছি, এতটুকুই আমার মনে আছে। তারপর আমার যখন সকালে ঘুম ভাঙে আমি আমার বাবাকে কথাটা বলি। তো বাবাকে যখন আমি বলছিলাম তখন তার মধ্যে যে বাবাকে যখন আমি বলছিলাম আমি দেখি আমার হাতে আঁচড় লেগে আছে। মানে আমি তখন বাবাকে দেখাই যে বাবা দেখো আমার হাতে এরকম আঁচড় লেগে আছে এবং এই কাহিনী হয়েছে। তো তার বাবা যেহেতু ইমাম ছিল সে বললো যে হ্যাঁ এটা সত্য কথা, যে জিনদের এরকম, যে তুমি যেভাবে বর্ণনা দিলে এরকম হয়ে থাকে, জিনদের শারীরিক গঠন এবং জিনদের শরীর এরকম হয়ে থাকে। তো সে এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে এবং সে আজও বলে যে আমি বিলিভ করি ঘটনাটি যার সাথে ঘটে অ্যাকচুয়ালি ভাই সেই বিলিভ করে, যে আমি বিলিভ করি আমি ওর সাথে, মানে ওটা একটা ট্রু জিনিস ছিল। কারণ যদি ট্রু না হতো, যদি ড্রিম হতো বা যদি হ্যালোসিনেশন হতো তাহলে আমার হাতে আঁচড় থাকতো না। এবং সে ফিল আমি আজও মনে করলে আমার শিউরে ওঠে। সে এরকম ভাবে আমাকে বলছিল যে আজও যদি আমি মনে করি তাহলে আমার শরীর শিউরে ওঠে এবং এই ব্যথাটা আমি আজও ফিল করি। আঁচড়টা ছিল বিড়াল বা কুকুরের আঁচড় হলে যেরকম হয়, অনেক ডিপ আঁচড় হওয়ার কারণে তার আঁচড়টা এখন কিছুটা হালকা হয়ে গেছে, বাট এখনো সেই আঁচড়টা তার হাতে আছে এবং আমি সেটা নিজে দেখেছি। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। বিশ্বাস করা না করা অ্যাজ ইউজুয়াল কথা আপনার, যে বিশ্বাস করা না করা সেটা হচ্ছে যার সাথে ঘটে সেই বুঝে, বাকিরা বিশ্বাস করবে তখনই যখন তার সাথে ঘটনাটি ঘটে। আমিও এর আগে বিশ্বাস করতাম না, বাট তার কাছে শোনার পরে এবং তার সেসব জিনিস দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ঘটনাটি সত্য, তাই আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।